হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? খুব তো নাক ছিটকেছিলি যে আমাকে বিয়ে করবি না। এখন এখন কি করবি বল, বল না। না। নীরা চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। ঘিমে নিয়ে একাকার। কি দেখলো এটা? উফ, হারামি বর্ষিতে স্বপ্নের মধ্যেও পিছু ছাড়ছে না। জোর করে দুদিকে মাথা নাড়ে নীরা। না, কিছুতেই না। কাল কিছুতেই মোর্শেদ নামক বাদরটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। কিন্তু কি করবে নীরা? বিয়েটা ভাঙার বহু চেষ্টা করেছে নীরা, তবু কিছুতেই কিছু হয়নি। বাবা মা চাচু চাচি সবাই এক পায়ে খাড়া হয়ে আছে তার আর মোর্শেদের বিয়ে দেওয়ার জন্য। নীরা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো, ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কি করবে এখন? ভাবতে ভাবতে মনে হলো এখনই মাথার সব চুল পড়ে গেল। নীরা বারান্দায় এসে দাঁড়ালো। কত রাত হয়েছে কেই জানে। সন্ধ্যার সময় বিয়ে নিয়ে মায়ের সাথে বচসা করে দরজায় খিল দিয়েছিল। মা আচ্ছা মতো বকছিল তাকে, আর মায়ের বকা শুনে ছোট ভাই রাতুল দাঁত কেলিয়ে হাসছিল দেখে প্রচণ্ড রাগ হয়ে রাতুলকে জোর সুরে একটা চড় দিয়ে দৌড়ে এসে রুমের ভিতর পালিয়েছিল। পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছিল। অবশ্য তাদের বাসায় লোকজনের ভিড় নতুন কিছু নয়। যৌথ পরিবার বলে সব সময় লোকজনের কোলাহল লেগেই থাকে তাদের এই আহমেদ ভিলাতে। হঠাৎই মাথায় বুদ্ধি খেলে গেল। নীরা দোতলায় বারান্দায় দিয়ে মাথা বের করে ভালো মতো দেখে নিল নিচে। টুলে বসা হাশেম চাচাকে ঝিমাতে দেখা গেল। ইয়েস, কাজটা এখনই করতে হবে। তাড়াতাড়ি রুমে ফেরত এসে নিজের পিঠের ব্যাগটাতে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে পরনের কাপড় পাল্টে নিয়ে বারান্দায় ফেরত এলো। নতুন শাড়ি দুটো নষ্ট করতে খারাপ লাগছিল নীরার। আজই চাচিমা এসে দিয়ে গিয়েছিল তাকে। ধুর, কিসব ইমোশন যাচ্ছে। নীরা ভাবনাগুলো পাত্তা দিল না। দ্রুত হাতে শাড়ি দুটো গিট দিয়ে গ্রিলের সাথে বেঁধে বার দুয়েক ভালো মতো পরীক্ষা করে খোলা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিল। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাবধানে শাড়িতে ঝুলে ঝুলে নিচে নেমে এলো। ভাগ্যিস পুরো বারান্দা গ্রিল দিয়ে ঘেরা নয় আর নীরার দোতলায় থাকে। তা না হলে হারামি মোর্শেদের হাত থেকে বাঁচা যেত না কিছুতেই। শয়তান খবিশ কোথাকার, খুব শখ না আমাকে বিয়ে করার। কাল বুঝবি আমি কি জিনিস। হাত ঝাড়তে ঝাড়তে ভিলেন মার্কা হাসি দিল নীরা। ব্যাগ থেকে বড় একটা ছাগল বের করে নিজেকে ভালো মতো মুড়ে নিল। পা টিপে টিপে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। গেটের সামনে হাসেম চাচা ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ডাক এলো হাসেম চাচার। সে গেট থেকে সরতেই নীরা টুপ করে বেরিয়ে এলো। নীরা দ্রুত পা ছাড়ালো। যেভাবেই হোক তাড়াতাড়ি এলাকার বাইরে যেতে হবে। বাই এনি চান্স কেউ দেখে নিলে বিপদ। আরে এত দৌড়াচ্ছিস কেন? উষ্টাকে দাঁত ভাঙতে চাস নাকি? পিছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর নীরাকে জমিয়ে দিল। ইস, এভাবে ধরা খেয়ে গেল নীরা। নিজের উপরে রাগ হলো। দাঁতে দাঁত চেপে পিছন ফিরল নীরা। ট্রেনের টিকিট কেটেছিস নাকি বাসের? ভালোই হলো। আমারও ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, কিন্তু তোকে বলার সাহস হয়নি। এমনিতেই আমাকে দেখতে পারিস না, তার উপরে পালিয়ে বিয়ে। এটা তো কল্পনা করা উচিত না, কি বলিস? বলে 24 পাটি ঝকঝকে দাঁত বের করলো মোর্শেদ। তুই কি করে টের পেলি? চিবিয়ে চিবিয়ে পাল্টা প্রশ্ন করলো নীরা। উফ নীরু, তুইও না কেমন বোকার মতো প্রশ্ন করিস। সেই ছোট্টবেলা থেকে চিনি তোকে। তোর মনে কখন কি চলবে সেটা আমার থেকে ভালো খেয়ে বা জানবে। তবে একটা জিনিস খারাপ করেছিস, নতুন শাড়ি দুটো এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি। মা এত পছন্দ করে শাড়ি দুটো কিনেছিল তোর জন্য। আবারও সেই চিরচেনা পচা অথবা হাসি দিল মোর্শেদ। সবচেয়ে ভালো হতো তোকে দড়ি হিসেবে ইউজ করতে পারলে। কি বললি এটা?
আমি তো ধন্য হয়ে গেলাম। তুই আমাকে একবার বললেই আমি দাঁড়িয়ে যেতাম। ভাবতেই কেমন থ্রিল লাগছে। তুই আমার গা বেয়ে ঝুলে ঝুলে নামছিস। চুপ কর, যত সব ন্যাস্টি ভাবনা তোর। নীরা চিৎকার করে। মোর্শেদ হাসতে হাসতে বলল। নিজে বললে কিছু না, আমি বললেই দোষ। নেকা। মোর্শেদ আর চোখে নীরাকে দেখে নিয়ে কথা ঘোরায়। শোন, আমি জানতাম বিয়ে না করার জন্য তুই কিছু না কিছু গোল অবশ্যই পাকাবি। তাই বেশি কিছু না, শুধু তোর দিকে একটু কড়া নজরদারি করতে হয়েছে। হাশেম চাচাকেও তো আমি ডাকলাম। আফটার অল তুই আমার হবু বউ। তোর এতটুকু ইচ্ছে পূরণ করতে না পারলে আমার মান থাকবে বল? তুই আসলেই খবিস একটা। 2 বছর বিদেশে পড়ালেখা করে নিজেকে খুব চালাক ভাবছিস না? আবারও হাঁটতে শুরু করলো নীরা। মোর্শেদ কোনো কথা না বলে নীরার পাশাপাশি হাঁটতে শুরু করলো। সে আমি আগে থেকেই ছিলাম, তবুও তোর কমপ্লিমেন্ট শুনে গর্ব হচ্ছে। এখন বল, যাচ্ছিস কোথায়? বড় আব্বুকে বলতে হবে তো, না হলে আবার তার প্রেশার বেড়ে যাবে। এমনিতেই তো তোর টেনশনে তার ঘুম হারাম হয়ে গেছে। ঢাকায় যেয়ে কি করেছিস কে জানে। আব্বু জানে? নীরা আবার দাঁড়িয়ে গেল, যেন আকাশ থেকে পড়লো এমনভাবে মোর্শেদের দিকে তাকালো নীরা। হ্যাঁ, জানবে না কেন? আমিই বলেছি দাদিমা যে ঘন্টায় ঘন্টায় তোর খবর জানতে চাই। না বললে তো এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। বাড়িবর্তী লোকজনের সামনে দাদিমাকে ছোট হতে হতো না। নীরা 2 হাতে গলা টিপতে এলো মোর্শেদের। মোর্শেদ ভয় পাওয়ার ভান করে লাফিয়ে দূরে সরে গেল। তুই একটা কুফা আমার জন্য। আমি তোকে বিয়ে করতে চাই না শয়তান। তবুও কেন পিছনে পড়ে আছিস? তোর জন্য ঠিকঠাক মতো পড়াশোনাটাও করতে পারছি না। সামনেই আমার সেমিস্টার ফাইনাল, আর এ সময় আমার বিয়ে দেওয়ার জন্য বাবা জোর করে ঢাকা থেকে ধরে আনলো আমায়। কি যে বলিস না তুই! সেই ছোটোর থেকে তোকে বউ বলে জেনেছি। লন্ডনে থাকাকালীন কত সুন্দরী সুন্দরী মেয়ের প্রপোজাল ডিনাই করলাম, আর তুই কি না বলছিস এই কথা? তুই আমায় চ্যালেঞ্জ করেছিলি যে আমায় বিয়ে করবি না জীবনেও, মনে আছে? আমি কি করে তোর এই ইচ্ছা পূরণ হতে দেই বল? মোর্শেদের জবাব নীরার রাগকে বাড়ি দিল শতগুণ। সে রাগে গড়গড় করতে করতে আবারও হাঁটতে শুরু করলো। আরে আরে, যাচ্ছিস কোথায় তাই তো বলবি। জাহান্নামে যাবি। তুই যেতে বললে যাব, সাথে তুই থাকলে জাহান্নামও স্বর্গ আমার কাছে। তবে মানে বলছিলাম কি, সকালে আবার বিয়ের তোড়জোড় শুরু হবে। রাতে ঘুম না হলে তোকে তো আবার পেতনিদের সর্দারনি লাগবে কাল বউ সাজে। তাই বলছিলাম কি, চল বাসায় ফিরে যাই। তুই যা, আমি ঢাকায় যাব। নীরু, তুই আসলেই একটা বোকা। তোর কি মনে হয় বড় আব্বু সব জেনে শুনে তোকে আমার সাথে এমনি এমনি ছাড়লো? এখন বাজে 12:37। আমি যদি তোকে নিয়ে 1টার ভেতরে বাসায় না ফিরি, তবে বড় আব্বু নিজে এসে তোকে ঘাড় ধরে বাসায় নিয়ে যাবে। আর বড় আব্বুর রাগ তো তুই জানিসই। নীরা হাঁটা থামিয়ে লাল চোখে একবার মোর্শেদের আপাতমস্তক দেখলো। মনে হচ্ছে মোর্শেদকে ঠাটিয়ে একটা চর দিতে। নিজেকে সামলে নিল বাপের কথা মনে করে। ওর পালানোর প্ল্যান বাবা আগে বুঝতে পেরেছিল, এই জন্যই বুঝি এত শান্ত হয়ে বসে আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা দিল। এই মোর্শেদের হাত থেকে ওর নিস্তার নেই কোনোভাবেই। এই তো গুড গার্ল, তুই সব কিছু সহজে বুঝে যাস বলেই তোকে এত ভালো লাগে। যাই বলিস, তোর আর আমার কেমিস্ট্রি ভালো জমবে, কি বলিস? হ্যাঁ, খুব ভালো জমবে। বিয়েটাকে হতে দে, তারপরে বুঝতে পারবি নিজেই। নীরা বাঘের মতো হিসিয়ে কথাগুলো বলল। ওকে দেখা মাত্রই হাসিম চাচা মুচকি হেসে গেট খুলে দিল। নিচতলার বড় হলরুম পেরিয়ে দোতলা আসেনি। নীরা ঘরে ঢুকেই দেখলো বাবা আর 3 চাচা বসে আছে। নীরার বাবা হাসনাত নীরাকে দেখে কিছু বললেন না, বরং পেছনে থাকা মোর্শেদকে দেখে বললেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। নীরা ধূপধাপ আওয়াজে দোতলায় এলো। তার ভীষণ রাগ হচ্ছে বাবার উপর। কেন 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 বাবা এরকম জোর করছে তাকে? মোর্শেদের সাথেই কেন বিয়েটা দিতে হবে তার? যোগ্য ছেলে কি আর একটাও নেই এই তল্লাটে? কত শখ ছিল প্রেম করে বিয়ে করবে, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে। সব স্বপ্ন ভেস্তে যাবে এই উজবুকের জন্য।
এই যুগে এসে এমনটা করে কেউ? এখনো সেই আদিম যুগের মতো নিয়ম চলছে তাদের বাড়িতে। তাদের পরিবারে অন্তত একটা বিয়ে নাকি হতে হবে নিজেদের ভিতর। এটাই বলে এবারের নিয়ম। বংশ আর ঐতিহ্য ধরে রাখার জন্যই নাকি এটাই করতে হবে। দাদারও বিয়ে করতে হয়েছিল চাচাতো বোনকে, যাকে তারা দাদি বলে। সেই নিয়মে সোজা চাচার বিয়ে হয়েছে তার চাচাতো বোনের সাথে। এখন নীরার বিয়ে হবে চাচাতো ভাই মোর্শেদের সাথে। নীরার খুব অসহ্য লেগেছে এই নিয়ম। কেন এমন নিয়ম মানতে হবে? ভাই বোনের মতো বড় হয়ে এখন স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে হবে? এটা নীরা কিছুতেই মানতে পারে না। তার চেয়েও বড় কথা, মোর্শেদটাকে ছোট্টর থেকে নীরার সহ্য হয় না। কোনো ব্যাপারেই মোর্শেদের সাথে তার মিল হয় না। নীরা ডান বললে মোর্শেদ বলে বাম। এরকম একজনের সাথে সারা জীবন কিভাবে কাটবে তার? নীরা প্রচণ্ড মন খারাপ করে বারান্দায় বসে আকাশের মেঘ ঢাকা চাঁদটাকে দেখে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল নীরাকে। তবুও তার গরম লাগছে ভীষণ। বৃষ্টি হবে নাকি? নীরা অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে। তোমাদের দাদাজান বংশে একজনই ছেলে ছিল। তার বাবারা 4 ভাই ছিলেন, কারোরই ছেলে ছিল না। মেয়ে ছিলাম আমরা মেলাজন। সবাই সম্পত্তি কম ছিল না। মেয়ে বেশি হওয়ার কারণে তোমাদের পরদাদা ভীত ছিলেন সম্পত্তি কম হওয়ার। কারণ জামাইরা সবাই পরের ছেলে, কেউ ভালো কেউ মন্দ। যদিও দেখে শুনে ভালো ঘর বর খুঁজলেও জানোই তো, হাতের 5 আঙ্গুল কি কখনো সমান হয় না। কেউ কেউ যথেষ্ট অবস্থা সম্পন্ন হওয়ার পরেও আমাদের পারিবারিক সম্পদের লোভ ছিল তাদের। পরদাদা কি চিন্তা করেছিলেন জানি না। বংশ রক্ষা নিয়ে তার নানা রকম অদ্ভুত ভাবনা ছিল। তিনি চেয়েছিলেন বংশে অন্তত 2-1 জন থাকুক যারা একেবারেই আপন রক্ত। তাই অনেক ভেবেই বোধহয় তিনি বংশ ও সম্পদ রক্ষার জন্য তোমার দাদাজানের সাথে আমার বিয়ে দিলেন। তোমার দাদাজান আর আমি দুজনাই যথাক্রমে তার বড় ও মেজ ছেলের পুত্রকন্যা ছিলাম। আমাদের বাকি বোনদের পারিবারিক সম্পদ থেকে খুব সামান্য অংশ করে বুঝিয়ে দেওয়া হয়, আর কড়াকড়ি আইন করে দেন যেন কেউ এই সম্পদ নিয়ে কোনো টানা হেঁচড়া না করে। তবে হ্যাঁ, মেয়েরা আজীবন তাদের ইচ্ছে মতো যতদিন খুশি বাবার বাড়িতে থাকতে পারবে, এতে কোনো বাধা নেই। আমাদের কোনো কোনো বোন দুলাভাই এই আইনে রুষ্ট হলেও দাদার উপর দিয়ে কথা বলার সাহস কারোই ছিল না। মৃত্যুর আগে দাদাজান তোমার দাদাজানকে আর আমাকে দেখে বিশেষভাবে বলে গেছেন আমরা যেন তার এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করি, এবং মেয়েদের দায়িত্ব পালনে তোমার দাদাজান যেন কখনো অবহেলা না করেন সে বিষয়ে তার কাছ থেকে কথা আদায় করে নেন। এরপর তোমার দাদাজান এই পারিবারিক সম্পদ বাড়িয়েছেন বহু গুণ। কোনো কারণে তোমার বাবার বিয়েটা আত্মীয়ের মধ্যে দিতে পারেননি, তবে তার সে স্বাদ মোর্শেদের বাবাকে দিয়ে পূরণ করিয়েছিলেন। তোমার আর মোর্শেদের বিয়ের সিদ্ধান্ত তোমার বাবা বা চাচা কারোই নয়, সেটা সম্পূর্ণ তোমাদের দাদাজানের সিদ্ধান্ত। পরবর্তী বংশগতি ঠিক থাকবে কি না সেসব নিয়ে তিনি খুব ভীত ছিলেন। তাই হয়তো তোমাদের দাদাজান এই সিদ্ধান্ত নেয়। এটা তার শেষ আদেশ ছিল আমার প্রতি। আমি কেবল তার ইচ্ছে পূরণ করেছি। তোমরা এ যুগের ছেলে মেয়ে, এসব নিয়মকানুন হয়তো তোমাদের কাছে কিছু মনে হবে না, কিন্তু তবুও আমি নিরুপায় বুবু। তুমি আমার উপর রাগ কইরো না। এই বুড়ি মানুষটা শেষ বয়সে এসে
তোমাদের উপর নিজের ইচ্ছা অনিচ্ছা চাপায় দিচ্ছে বলে রাগ হইও না গো বুবু। নীরা দাদির কোলে শুয়ে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো দুফোঁটা। আদৌ দাদির কথাগুলো তার কানে গেছে কিনা বোঝা গেল না। নীরা আলগোছে জল মুছে নিল। জুম্মার নামাজের পর একেবারে অনাড়ম্বর আয়োজনে বিয়ে হলো নীরা আর মোর্শেদের। তারপর থেকে নীরা নিজের ঘরের দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। সারাদিন না খেয়েই আছে নীরা। বিকেলে না পারতে ফুলবানো নাতি নাতনি দুজনকেই নিজের কাছে ডেকে পাঠিয়েছে। নীরা নীরবতায় ফুলবানু নীরা থুতনির হাত দিয়ে মুখটা তুলল। কেঁদে কেটে নীরার চোখ মুখ লাল ফুলে টসটসে হয়ে গেছে। নীরা রাতের জানের দিকে তাকিয়ে বলল, রাগ করি নাই দাদিজান, মাথা ব্যথা করছে খুব। ফুলবানু হাসলেন একটুখানি। নাতনির চেহারা দেখে মনে মনে দুঃখ পেলেও তা বুঝতে দিলেন না। উল্টো মোর্শেদকে হাসতে দেখে ধমক দিলেন। এই হতচ্ছাড়া, তুই এত হাসছিস কেন রে? বউয়ের কান্না দেখে মনে হয় তোর খুশি লাগতেছে। মোর্শেদ ফুলবানুর কথায় একটু বিরক্ত না হয়ে দাদির গালে ছট করে একটা চুমু দিল। আমি ওকে বিয়ে করতে পারছি এই খুশিতে হাসতেছি, আরও আমাকে বিয়ে করা লাগছে এই দুঃখে কাঁদতেছে। তুমি কি কিছুই বুঝো না ফুলবানু? এই বান্দরনি ঢাকায় পড়ালেখা করে কত সুন্দর ফোলাফাইন দেখে তার কি আমাকে পছন্দ হয়? আমি না হয় ভালো মানুষ, তোমার নাতনি ছাড়া কিছু বুঝি না, সে কি এত ভালো? নীরা অগ্নি দৃষ্টিতে মোর্শেদকে দেখলো। মনে মনে দু চারটা গালি দিল। নিহার দাদি আছে বলে বেঁচে গেল মোর্শেদ, সেটা বুঝেই যেন নীরাকে চোখ মারল। দূর সারা, বাজে কথা বলিস না। আমার নীরার মতো আর কেউ না। পরিবারের সবার জন্য তার কত মায়া ভালোবাসা, সেইটা সবাই জানে। হ্যাঁ, খালি আমার জন্যই কোনো ভালোবাসা নাই। মোর্শেদের কণ্ঠে হতাশা। বুবু, যা করেছি তাতে এখন আমার উপর তোমার রাগ হইতে পারে, কিন্তু দেখো একদিন আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা, বলবা বুড়ি সারা জীবনে একটা উচিত কাজ করছে। আর সত্যি কথা বলতে হয়, তোমাদের দুজনকেই আমার যোগ্য মানুষ মনে হয়। তোমাদের বাপ চাচাদের পরেই এত বড় সংসার আর সম্পদ সামলানো সবার দ্বারা সম্ভব হবে না। কেউ কেউ বিরোধিতা করে, সম্পদ বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তিন পুরুষের ঐতিহ্য রক্ষা করার জন্য তাই আমি একটু স্বার্থপর হইলাম। বেশি কষ্ট পাইলে এই বুড়িটাকে মাফ কইরা দিও বুবু। নীরা উঠে বলে ফুলবানুর হাত চেপে ধরল। ছি দাদিজান, কি করো এসব? মাফ চাই, আমাকে অপরাধী বানিও না। তুমি দোয়া করো আমার জন্য। এই সারা, এই দিকে আয়। ফুলবানু নীরার হাত ধরে রেখেই মোর্শেদকে ডাকে। তার হাতে নীরার হাত দিয়ে পড়ে। আজ তোরা দুজন এক মানুষ, সব সময় একজন আরেকজনকে দেখে রাখবি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবি। জীবনের সফর অনেক লম্বা, যত ঝড় চাপটা আসুক না কেন, কেউ কোনো দিন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। আর আমার বুবুরে কোনো দিন কষ্ট দিবি না, বুঝলি? সে না চাইতো আমার কথার মান রেখে তোকে বিয়ে করেছে। আমার মান রক্ষার দায়িত্ব তাই তোর। বুবুর ভালো মন্দ সব তোর দায়িত্ব দিলাম। মোর্শেদ এই প্রথমবারের মতো নীরার হাত ধরার সুযোগ পেয়ে যেন লুফে নিল। নীরার হাতটি আঁকড়ে ধরে আলতো করে চুমু দিল দাদির চোখের আড়ালে। নীরা জোট করে হাত সরিয়ে নিল। অসভ্য একটা, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে নিল। নীরার রাগ দেখে মোর্শেদ তার স্বভাব মতো বিটকের হাসি দিল। বুবু, এইবার যাও তৈয়ার হও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি আবার কোথায় ফেলে গো ফুলবানু? রানী সাহেবা, কষ্ট করে একটু দোতলা থেকে চারতলায় যাবেন। দূরে বিয়ে হলে বুঝতো মজা, কাছে কাছে তাই তো টের পাই না তোমার আদুরি, বুঝলে বুড়ি? ওর ট্রেন না পাওয়ার জন্যই তোর সাথে বিয়া দিছি, বুঝছস? ওরে যদি বেশি জ্বালাস না, তবে তোর কান ঠিক
এইভাবে টেনে ছিঁড়ে নেব, মনে রাখিস। ফুলবানু মোর্শেদের কান টেনে ধরল। উফ বুড়ি, ছাড় বলছি, খুব ব্যথা পাচ্ছি। ফুলবানু কান ছাড়তেই মোর্শেদ দুহাত দূরে গিয়ে দাঁড়ালো। যেমন দাদি তেমন তার নাতনি, একেবারে ডাকুনি। নীরার একটু মজা লাগলো না এসব দেখে, ওর বরং চিন্তা হচ্ছে আজ রাতে মোর্শেদ কি করবে। এই ছেলেকে একটু বিশ্বাস করা যায় না, তবে উল্টাপাল্টা কিছু বললে নীরা নিজেকে শেষ করে দেবে ঠিক করেছে। চারতলায় আসার সময় নীরা মুখ কাট করে রাখলো, না একটু হাসলো না কাঁদলো। বিরস মুখে বাবা মা চাচাদের সালাম করলো। চাচাতো ফুফাতো ভাই বোনগুলো দুষ্টুমির মেজাজে থাকলেও নীরার মুখের ভাব দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না। মজা করতে না পেরে ওরা মনে মনে গালি দিয়ে নীরাকে শাপান্ত করলেও মুখে কিছু বলতে পারলো না। পারিবারিক রীতিনীতি শেষ হতে মোর্শেদকে ভাই বোনেরা ঘিরে ধরলো। ভাইয়া, এ কেমন বিয়ে হলো? তোমাদের কোনো মজা নাই? শেষ চাচার ছেলে আয়াস বলে। ছোট চাচার দুই যমজ মমি আর সৌমি তাল মেলালো। হ্যাঁ জাইয়াইজ, নিরাপুর বিয়েটা কত মজ ভালো গো, ভেবেছি না অথচ কিছুই হলো না। বাকি সবাই হই হই করে উঠলো। তারা পার্টি চায়, আলাদাভাবে কোনো চায়নি সে। মোর্শেদ হাত মেলায়। ঠিক আছে, ঢাকায় যাওয়ার আগে তোদের সবাইকে চাইনিজ খাওয়াবো, চলবে? আর তাছাড়া বিয়ের একটা অনুষ্ঠান তো হবেই পরে। এত অস্থির হচ্ছিস কেন তোরা? সে কবে হবে তা ঠিক আছে কোনো? আপুর যা মেজাজ, দেখা গেল কোনো অনুষ্ঠান করতে দেবে না বড় আপুকে। মোর্শেদের ছোট বোন মিতুল বলল। আচ্ছা ঠিক আছে, চাইনিজ খাওয়াবো বললাম তো। ভাইয়া, নীরা আপুকে এসব ব্যাপারে কিছু জানাবে না কিন্তু। আপুর কোনো ঠিক নেই, শেষমেশ দেখা যাবে আমাদের খাওয়াই বাতিল। রাতুল ভয়ে ভয়ে বলল। কাল রাতে বোনের হাতের চারটা বেশ জোরেই পড়েছিল, মনে পড়তে কালে হাত ঘষল রাতুল। আচ্ছা যা, বলবো না, এখন তোরা শুতে যা তো, অনেক রাত হয়েছে। ভাই বোনদের বিদায় দিয়ে মোর্শেদ নিজের রুমে এলো। এই প্রথম একটু বুক কাঁপছে তার। এই রুমে কেবল নীরা আর সে থাকবে, না থাকবে কোনো আড়াল না লুকানো জায়গা। মেয়ের যা মেজাজ, এতক্ষণ সবাই ছিল তাই সামনে নেওয়া গেছে, এখন ওকে দেখে কি বলবে কে জানে। দুদুরু বুকে ঘরে ঢুকে সাবধানে দরজা লক করে মোর্শেদ। রুমে নীরা নেই। মোর্শেদ বারান্দা দেখে এলো, সেখানেও নেই। দাঁড়িয়ে ভাবছিল কোথায় গেল, তখন নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীরাকে দেখে পাক্কা 2 মিনিট থম ধরে থাকলো মোর্শেদ। হালকা গোলাপি রঙের শাড়িতে সদ্য গোসল সেরে আসা নীরা যেন স্নিগ্ধ নদী। চুলগুলো তোয়ালে পেঁচানো, তখনও মুখটা মলিন হলেও ভেজা ভেজা চোখ দুটো মায়ার সাগর। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে, পাতলা ঠোঁট ছোড়া শীতে কাঁপছে মৃদু। মোর্শেদ আলমিরা থেকে শাল বের করে নীরার গায়ে জড়িয়ে দিল। সবার রাগ নিজের উপরে দেখানোর কি দরকার নীরা? এই শীতের রাতে কেউ গোসল করে? নীরা কোনো জবাব দিল না। আয়নার সামনে বসে তোয়ালে খুলে মাথা মুছতে লাগলো। মোর্শেদের খুব ইচ্ছা করছে নিজ হাতে নীরার চুলগুলো মুছে দিতে। যদি নীরার ভিজা চুল দেখে তার শীত লাগছে কিছুটা। মোর্শেদ বিছানায় আশ্র হয়ে নীরাকে দেখতে লাগলো। হঠাৎ আয়নায় চোখ পড়তেই নীরা ভ্রু কুঁচকে মোর্শেদের দিকে তাকালো। কি দেখছিস? তোকে। কেন? আগে দেখিসনি? সে তো ন্যাংটোকাল থেকেই দেখছি। ফিক করে হেসে দিল মোর্শেদ। নীরার মেজাজে যেন ঘি পড়লো। তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। সবসময় এত বাজে কথা বলিস কেন? আমার চেয়ে মোটে 6 মাসের বড় তুই। কোত্থেকে আমার ল্যাংটোকালে দেখলি তুই? 6 মাসের বড়, তবে তো দেখেইছি। কচু দেখেছিস? তুই জানিস সেম এজে মেয়েরা ছেলেদের থেকে মানসিকভাবে 2 থেকে 3 বছরের বড় হয়। ও তাই নাকি? তাহলে তো তুই সব কিছু আমার চাইতে বেশি জানিস। তবে বল, আজ তুই আমায় সালাম করলি না কেন? মানে তোকে কেন সালাম করব? নীরা বিরক্তিকর কণ্ঠে বলল। করবি না কেন? তুই জানিস না বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়? সব কত আমার বয়ে গেছে তোকে সালাম করতে। বইয়েই তো গেছে। আমি তোর স্বামী, তোর গুরুজন, সালাম তো তোকে করতেই হবে। নে এবার সালাম কর।
মোর্শেদ উঠে এসে নীরার সামনে দাঁড়ালো। পারবো না, তোকে স্বামী বলে মানলে তো। বলেই নীরা পা বাড়ালো বারান্দার উদ্দেশ্যে। হাতের তোয়ালাটা মেরে দেবে ভাবলো, কিন্তু তার আগেই মাথা ঘুরে গেল মনে হলো। ভয় পেয়ে চোখ বন্ধ করলো নীরা। কোমরের শক্ত হাতের বন্ধন আর পেটের কাছে অন্য আরেকটা শরীরের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল নীরা। দেখলো মোর্শেদ তাকে দুহাতে বেষ্টনীতে জড়িয়ে ধরে আছে। গভীর চোখে এক নজরে তাকে দেখছে। নীরা প্রচণ্ড রাগ হলো। সেই সাথে মনে পড়ে গেল দাদি রুমে মোর্শেদের কাণ্ড। এইবার রাগের চাইতে অস্বস্তি আর ভয় ঘিরে ধরল নীরাকে। মোর্শেদ এখন কি করবে? নীরা কম্পিত কণ্ঠে বলল, কি করছিস? ছাড়, ছাড় আমাকে। কেন ছাড়বো? তুই আমাকে বর না মানলেও আমি তো তোকে বউ হিসেবে মানি। তুই তো মানসিকভাবে আমার চাইতেও বড়। তাহলে বলতো আজকে রাতে স্বামী স্ত্রী কি করে? মোর্শেদের কণ্ঠে মাদকতা যেন নেশা করছে এমন। নীরাকে আর একটু কাছে টেনে এক হাতে ওর ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। নীরা ভয়ে নাকি আবেগে কেঁপে উঠল, বোঝা গেল না। সে তার মুখটা যত দূর সম্ভব দূরে রেখে দুহাতে মোর্শেদকে পিছনে ঠেলার চেষ্টা করলো। দেখ মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম, ছেড়ে দে, নইলে কিন্তু। কি করবি? নীরার মুখের কথা কেড়ে নেয় মোর্শেদ। বড় আব্বুকে বলবি নাকি দাদিকে? ফিসফিস করলো মোর্শেদ, সাথে মুখের বাঁকা হাসি। ওর মুখ নীরার মুখের একদম কাছে। নীরার মুখে ওর শ্বাস পড়ছে। কি হতে যাচ্ছে বুঝেই নীরা অসহায় বোধ করে। ব্যর্থতার গ্লানিতে চোখ দুটো জলে ভরে ওঠে। জল গড়িয়ে পড়ার আগে মোর্শেদ আচমকা ওকে ছেড়ে দিল। কি ভেবেছিস জোর করে তোর সাথে ইয়ে করব? কোনো দিনও না। এই মুর্শেদ এখনো এতটাও লোফার হয়ে যায়নি। চাইলে অনেক মেয়েকে বেড়ে নিতে পারতাম, আর তুই তো আমার বিয়ে করা বউ। তোর সাথে সেই দিনই কিছু হবে যেদিন তুই নিজে থেকে চাইবি, বুঝলি? কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল মোর্শেদ। বড্ড অপমানিত লাগছে। নীরা ছোট থেকেই তাকে চেনে, তবু ওকে ছিল না, বিশ্বাস করলো না। ওকে নিয়ে নীরার চোখে ভয়, নিজে কেমন হীন মনে হয় মোর্শেদের। ছাদে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়। তাতে যদি মনটা শান্ত হয়। আর এদিকে মোর্শেদ বেরিয়ে যাওয়া মাত্রই নীরা কান্নায় ভেঙে পড়ল। এই প্রথম তার নিজেকে কেবলই একটা মেয়ে মনে হলো, মানুষ না। তোর এক্সাম কবে থেকে শুরু হবে? নীরা দোতলায় এসেছিল নিজের কিছু প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিতে। পিছন থেকে বাবার গলা শুনে থমকে গেল। রাগে ক্ষোভে বাবা মায়ের সাথে কথা বলে না নীরা, তবুও বাবার কথায় একটু অবাক হলো। পরীক্ষা আছে জেনেও জোর ধরে নিয়ে আসা বাবা যখন নিজেই পরীক্ষার কথা জিজ্ঞেস করে তখন অবাক হতে হয় বই কি। জেনে কি করবে? আগামীকাল ঢাকা যাচ্ছি আমরা। তোমরা তো এই থেকো, সকাল 10টা নাগাদ রওনা দেব। আমরা মানে? বোকার মতো প্রশ্ন করো কেন? আমরা বলতে আমি, তোমার মা, তোমার চাচিমা আর মোর্শেদ। বিয়ে হয়ে গেছে তোমার, এখন কি তোমায় একা ছাড়বো? তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমরা ফিরে আসবো। হাসনাত সাহেব এক নাগাড়ে কথাগুলো বলে চলে গেলেন। বাবা সরতেই মাকে দাঁড়িয়ে থাকতে দেখল নীরা। মায়ের মুখ হাসি হাসি। নীরা, তুই খুশি হয়েছিস তো? তোর বাবা এতটাও খারাপ না যতটা তুই ভাবছিলিস। তোর পড়াশোনা নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে। এ তো গরু মেরে জুতা দান করা হলো। মা, তোমাদের ইচ্ছা মতো সব করতে হচ্ছে। আমি তো একটা পাপেট, যেখানে নাচাচ্ছ সেখানেই নাচি। মীরা, যত যাই করি তুই কখনো খুশি হোস না। দয়া করে চাচিমার সাথে কখনো এভাবে কথা বলো না, তাহলে আমাদের যতটুকু সম্মান আছে সেটুকুও থাকবে না। একজন তো আমাদের কথা ভাবেনি, তুমি অন্তত ভাবো। আর না পারলে আমাদের বলো, গলায় ফাঁস দিয়ে দিব না হয় দুজনেই। বাবা মা হয়েছি, তোমাদেরকে তো মারতে পারি না। নীরার মা চোখ মুছতে মুছতে চলে গেল। নীরা বোকার মতো দরজা ধরে দাঁড়িয়ে রইল। সব কথা কেন যে এক জায়গায় এসে আটকে
যায় কেন বুঝতে পারে না নীরা। কষ্টগুলো সব নতুন করে ডানা মেলল যেন। সংসার এমন একটা জায়গা যেখানে একজনের কর্মের ফল আরেকজনকে ভোগ করতে হয়। চারতলায় এসে দেখে ইলাহি কাণ্ড। চাচিমা হুলুস্থুল রান্না বান্না করছে। নীরাকে দেখে হৈ হৈ করে উঠল। এই নীরা, দেখ তো আর কি রান্না করে যায়। শুকনো কিছু বল, যা অনেকদিন ভালো থাকবে। ডাইনিং টেবিলে তখন কয়েক পদের খাবারের বাটি সাজানো। পোয়া পিঠে, হাতে বানানো বিস্কুট, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, কুড়মুড়ে, মিষ্টি নারকেল, 2-3 পদের মাংস। এত কিছু কেন চাচি? এত কি খাবে? এত কোথায় দেখলি? তবুও তো ভাবি মানা করলো। আমি তো আরো অনেক কিছু করতে চাইছিলাম। এগুলো সব মোর্শেদের পছন্দের জিনিস। তুই তো মিষ্টি পছন্দ করিস না, ঝাল কিছু করবো তোর জন্য। আরে কষ্ট করো না চাচিমা, তুমি তো জানোই আমি অত খেতে পছন্দ করি না। এখন থেকে নিয়ম মেনে খাওয়া দাওয়া করবি। কেমন শুকিয়ে গেছিস দেখেছিস? আর তুই না খেলে তো আমার ছেলেটাও খাবে না। এবার কষ্ট করে একটু রান্নাটা শিখে ফেলিস। মোর্শেদের আবার বাইরের খাবার সহ্য হয় না। এত ভেবো না চাচিমা, ইউটিউব আছে না, ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো তোমার ছেলেকে। আচ্ছা শোন, মোর্শেদের কাপড়গুলো একটু দেখে নিস তো, সব ইস্ত্রি করা আছে কিনা। আগামী পরশু ওর জয়েনিং। ঢাকায় যেয়ে সময় পাওয়া যাবে না, তাই এখনই সব গুছিয়ে নে। কিসে জয়নি? চাকরি পেয়েছে নাকি? কৌতূহলী হলো নীরা। হ্যাঁ, তোকে বলেনি? মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছে। যাক বাবা, আমি তাহলে আর কিছু না বলি। ওই জনাব তোকে তুই একটু দেখে নিস। শোন, ওর কাপড় চোপড়, ছেলেটা বড্ড অগোছালো। ঠিক আছে, আমি দেখছি। আরো কিছু বলতে চেয়েও নিজেকে সামলে নিল নীরা। মুর্শিদের চাকরি হয়েছে ঢাকায়, অথচ ওকে কিছু বলেনি। না বলুক, আমার কি? নিজেকে সান্ত্বনা নিল নীরা। বলতে এলেও শুনবে না আর। এত আগ্রহ নেই। যেখানে খুশি চাকরি করুক মোর্শেদ, তাতে নীরার কি যায় আসে? খুব ভাব হয়েছে শয়তানটার। সবাই চাক আগে, তারপর তোকে বোঝাবো। নীরা মনে মনে ফোন দিয়ে আঠে মুর্শিদকে সায়স্তা করার। যদিও সেদিনের পর থেকে মুর্শিদ সবার সামনে স্বাভাবিক থাকলেও ঘরের ভিতরে ওর সাথে কথা বলে না তেমন একটা। নীরাও ওকে ঘাটায় না। এমনিতে মুর্শিদের গায়ে পড়া স্বভাব ভালো লাগে না, কিন্তু তবুও চাকরির কথাটা জেনে মনটা কেমন খচখচ করছে। এত বড় খবর ওকে কেন দিল না মুর্শিদ? ভাবি, ফ্ল্যাটটা ভীষণ সুন্দর, কি বলো? চাচির উচ্ছ্বাসে ভরা কণ্ঠ শোনা যাচ্ছে। তাই আর বলতে, চারপাশটা খোলামেলাও আছে। ঢাকার অন্যান্য জায়গার মতো গোমুট না। বারান্দাগুলো দেখ, বড় বেশ। হ্যাঁ ভাবি, ভালোই হলো, আমরাও মাঝে মাঝে এসে থাকতে পারবো। সেই জন্যই তো এত বড় ফ্ল্যাট নেওয়া। মোর্শেদের বুদ্ধিতে তো কেনা হলো। অবশ্য না বললে তোমার ভাই কি রাজি হতো জীবনে? তা যা বলেছ ভাবি, যেভাবেই কেনা হোক না, বেশি একটা কাজ হয়েছে, কি বলো? ছেলে মেয়েগুলোর প্রায় ঢাকায় আসার বাহানা করে। এখন নীরা আর মোর্শেদ থাকবে, কেউ আসতে চাইলেও আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ, ওরা দুজনেই বুস্টার আছে। ছোট ভাই বোনদের ঠিকই সামলে নিতে পারবো। হ্যাঁ ভাবি। নীরা আড়ালে দাঁড়িয়ে মা আর চাচির কথা শুনছিল। হঠাৎ মুর্শিদের ডাকে চমকে উঠল। কিরে, আড়ালে দাঁড়িয়ে কি শুনছিস? তুই তো দেখছি বিরাট কুটনি। আজে বাজে বকবি না একদম। নীরা আঙ্গুল উঁচিয়ে শাসায়। মুর্শিদ নীরার সে আঙ্গুল নিজের আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিল। বকলে কি করবি? মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম। তুই এই হুমকি দেওয়া ছাড়া আর পারিসটা কি? মুর্শিদ ভেঙালো নীরাকে। যাই হোক, তোর সাথে এত খাজুরে আলাপ করার শখ নেই আমার। চল, বড়াব্বু ডেকেছে দুজনকে। নীরা আর কথা না বাড়িয়ে মুর্শিদের পিছু পিছু হাঁটা দিল। বসো তোমরা, কাল ব্যস্ত থাকবো আর পরশু ভোরেই উঠে চলে যাব। তাই ভাবলাম আজই কথাগুলো বলেনি। জি বড়াব্বু, বলুন। ঢাকায় তো অনেক আগে ফ্ল্যাট কিনতে পারতাম, কিন্তু কিনিনি। তোমাদের ছোট চাচা আবেদ অনেক আগে থেকে ঢাকায় এসে থাকতে চেয়েছিল,
মাকে তো জানাইছিল, সে কিছুতে রাজি হয়নি। ধ্যানভাবে আমাদের 4 ভাইকে মা একসাথে এক জায়গায় রাখতে পেরেছে। কিন্তু তোমাদের বেলায় কি হবে কে জানে। তোমরা দুজনে যথেষ্ট বুঝদার আছো, তাই আশা করি এত কিছু বুঝিয়ে বলতে হবে না। মা বললো বলে এই প্লাট কেনা, আমাদের বাড়ি থেকে যে আসুক এখানে এসে থাকবে। পড়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের ঢাকায় থাকতে মানা নেই, কিংবা আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি ততদিনও কোনো সমস্যা নেই। তবে একথা মাথায় রেখো যে আমাদের পরের পরিবার হাল তোমাদেরই ধরতে হবে। কাজে পরিবারের বাইরে আলাদাভাবে নিজেদের নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা বড়, বাকিরা তোমাদের থেকে দেখি শিখবে। আশা করি সেভাবে চলাফেরা করবে। আর হ্যাঁ, যাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি নাই তাদের সাথে যাতে তোমরা কোনো যোগাযোগ না করো। পরিবারের একতা আর মান সম্মানের ভাবনা যেন সবার আগে ভাবো। তোমাদের দুজনের কাছ থেকে এটাই আশা করি। হাসনাত সাহেব থামতেই নীরা মাথা নাড়ালো। মাথায় থাকবে বাবা। থাকলেই ভালো, অন্তত তোমার কাছ থেকে যেন তোমার ছোট বোনরা ভালো কিছু শিখে। বড় আব্বু, আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক সামলে নেব। আর যখনই সুযোগ হবে আমরা দুজন বাড়িতে চলে যাব। হাসনাত সাহেব মাথা দুলিয়ে উঠে পড়ল। নীরার হঠাৎ বাবাকে দেখে মনে হলো যে বাবা অনেক বুড়িয়ে গেছে। কেমন নিষ্প্রাণ দেখালো বাবাকে আজ। আব্বু, তোমার কি শরীর খারাপ? নীরা হঠাৎ করে পিছন থেকে জিজ্ঞেস করে। হাসনাত সাহেব অবাক হয়ে মেয়ের দিকে ঘুরলেন। কদিন মেয়ের অভিমানে মাথা মুখ থেকে ব্যথিত ছিলেন। আজ মেয়ের কনসার্ন থেকে মনটা খুশি হলো। যাক, মেয়ে তবে তাকে নিয়ে ভাবে। না তো ঠিক আছে, জার্নি করে এসেছি এই জন্য হয়তো ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। নীরার মনটা তবু খচখচ করছে। ওকে নিয়ে আবার বাবার মন খারাপ নয় তো? বিয়ে নিয়ে কি বেশি রেট করে ফেলেছে নীরা? মোর্শেদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এত ভাবতো না, কিন্তু মোর্শেদটাকে সহ্য হয় না কিছুতে। দীর্ঘ খরার পরে বৃষ্টিটা বরাবরই আশীর্বাদ মনে হয়, অথচ সেদিনের ঝড় বৃষ্টি তাদের জীবন ঝড় বয়ে এনেছিল। কীভাবে ভুলে যাবে সেদিনের পর থেকে সে মনে প্রাণে মোর্শেদকে ঘৃণা করে। মোর্শেদের কারণেই তো ওর বাবা মায়ের মনে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এই জীবনে কিছুতেই মাফ করবে না ওকে। স্বামী হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। অতীত মনে করে মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে নীরার। সারপ্রাইজ! সমস্যার চিৎকার শুনে নীরা যাওয়ার উপক্রম। দরজার ওপাশে তার ছোট্ট ভাই বোনের বিশাল দল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীরা মন খারাপ ভাব লুকিয়ে ঘরে ঢুকতে জিজ্ঞেস করলো, তোরা কখন এলি? আর সবাই একসাথে এলেই বা কিভাবে? মৌমি সৌমি দুপাশ থেকে এসে জড়িয়ে ধরলো নীরাকে। ভাইয়ার প্রথম স্যালারি হচ্ছে বাপুনি, ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দেবে। সবাইকে ম্যানেজ করে আসতে অবশ্যই একটু প্যারা হয়েছে, তবু এবার বাবা মাকে দ্বিতীয়বার হানিমুনের সুযোগ দিয়ে আমরা দল বেঁধে ঢাকায়। ভালো করেছি না আপু? দুই বোন পালাক্রমে বলে খিলখিল করে হাসলো। আসতে কি সে এতজন একসাথে? মাইক্রো ঠিক করে দিয়েছিল চাচ্চু, গান গাইতে গাইতে চলে এলাম, দারুণ মজা লেগেছে। কি বলিস রে তোরা? আরিশা বলে। বাকিরা সব হৈ হৈ করে গলা মেলায়। ড্রয়িং রুমের সোফা আর ফ্লোরে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মোর্শেদকে খুঁজলো নীরা। কোথায় সে? আমরা তো তোমাকে না বলে চাইনিজ খেতে চেয়েছিলাম, সেটা বগুড়াতে খাওয়ালেও হতো, কিন্তু ভাইয়া তো একটু বেশি ভালো, তাই একেবারে ঢাকাই। আপনি তুমি রাগ করেনি তো তোমাকে না বলে এলাম বলে? ভাইয়া বলল তোমার এক্সাম শেষ, আমরা এলে তোমারও রিফ্রেশমেন্ট খাবে। রাতুল বলল, খুব আমার রিফ্রেশমেন্টের চিন্তা করে, এই জন্য নিজের কোনো কথা আমার সাথে শেয়ার করে না। ঢং করে আমার সবাইকে ডেকে খাওয়ানো হচ্ছে। নাও তোমার জন্য শরবত। মিতুল নীরার দিকে গ্লাস এগিয়ে দিল। তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ভেবেছি তুই মনে হয় আসিস নি। আমি আর আয়াজ রান্নাঘরে ছিলাম, সবার জন্য শরবত করলাম। এটা খাও, দেখবে ক্লান্তি কাটবে, এনার্জি পাবে। বাপ্পা, খুব সংসারী হয়েছিস দেখছি।
শরবতটা চমৎকার হয়েছে। নীরা লেবু শরবতটা খেয়ে নিল এক চুমুকে। তা তোদের ভাইয়া কোথায়? আমাদেরকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ভাইয়া আবার অফিসে গেছে। কী বা জরুরি কাজ আছে, তবে চলে আসবে তাড়াতাড়ি। 8টার ভেতর আমাদের সবাইকে তৈরি থাকতে বলেছে। ভাইয়া এসে নিয়ে যাবে আমাদের। মিতুল নীরাকে বলে। তাহলে তোরা সব এভাবে বসে আছিস কেন? গোসল টোসল কর, ফ্রেশ হ, দুপুরের খাবার খেতে হবে তো। এখন আর কি খাবো, বেলা তো 4টে বেজে গেছে, তাহলে আর রাতে খেতে পারবো না। আমি বাপু কিছু খাবো না। রাতুল পেটে হাত বোলায়। আমি খাবো, আমার অনেক খিদে লেগেছে। এখন না খেলে গ্যাস হবে পেটে, তখন এমনিতেই রাতে খেতে পারবো না। আয়াজ বলে। আপু তুমি বরং ফ্রেশ হয়ে এসো, আমি ভাত চড়িয়েছি চুলায়। আম্মুরা অনেক কিছু দিয়ে দিয়েছে, আর কিছু রাঁধতে হবে না। তাহলে আর কি, আমরা সবাই খাবো। আধা ঘন্টা টাইম দিলাম, সবাই ফ্রেশ হয়ে টেবিল আয় তোরা, কারো কোনো কথা শুনবো না। নীরা উঠে নিজের রুমে গেল। মনটা আজ বড্ড ক্লান্ত, একটা সাবান নেওয়া খুব জরুরি। এদিকে মনের ভিতরটা খচখচ করছে। ও যখন দেখতে পেয়েছে তখন মুর্শিদের কি চোখে পড়েনি কি জানি, হয়তো বা মুর্শিদ জানে। মুর্শিদকে নিয়ে কেন যেন ভালো কিছু ভাবতে পারে না নীরা। সব সময় মনের ভিতর সন্দেহ খেলা করে ওকে নিয়ে। শুধু বাবার কারণে মুর্শিদকে সহ্য করতে হচ্ছে, কিন্তু এভাবে কতদিন সহ্য হবে মুর্শিদকে? নীরার আনমনা ভাব খুব ভালো করে বুঝলো মুর্শিদ। সারাটাক্ষণ সবার সাথে থেকেও যেন কারোর সাথে নেই, কিছু একটা ভাবছে সবসময়। সবাইকে কাছে পেয়েও যেন ওর ভেতর এতটুকু উচ্ছ্বাস নেই। মুর্শিদ ইশারায় বার দুয়েক জিজ্ঞেস করলো, বদলে নীরা কেবল মাথা নেড়ে ইশারা করছে কিছু হয়নি বলে। কয়েকবার খোঁচানোর চেষ্টা করেও বিফল হয়েছে। আজ নীরা কোনো উত্তরই দিচ্ছে না ও কোনো কথার। বাড়ি ফিরে লিফট যখন ওদের ফ্লোরে থামলো, নীরা নামতে যাচ্ছিল। মোর্শেদ পিছন থেকে চেপে ধরলো, মিতুলকে বলল, এই যে চাবি, তোরা যা, আমি আর নীরা একটু ছাদে যাব। আমি যাব না, খুব মাথা ধরেছে আমার। নীরা হাত ছাড়ানোর চেষ্টা করে। জরুরি কথা আছে নীরা, ছাদে চল। মিতুল তুই যা। মিতুল ঘাড় নিলে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতে নীরা রাগী দৃষ্টিতে মুর্শিদকে দেখলো। সব সময় জোরাজুরি না করলে ভালো লাগে না তোর? তোর ভালো লাগে মানে? চিল্লিয়ে উঠলো নীরা। দেখ, আমি শান্ত মতো বললাম ছাদে চল, কথা আছে। তুই কি রাজি হলি? তোর সাথে সব ব্যাপারে আমার জোরাজুরি করতে হয়, কেন করতে হয় আমি বুঝি না। এবার দয়া করে নাম। 2 মিনিট নির্বিতে আমার সাথে কথা বললে তোর গায়ের চামড়া খসে পড়বে না? নীরা চুপচাপ ছাদে উঠে এলো। ছাদটা বেশ সুন্দর, টিপটাপ একেবারে। বাসার কিছু বেদি তৈরি করা আছে ছিটিয়ে ছড়িয়ে। কোনায় কোনায় কিছু ফুলের গাছ লাগানো আছে। নীরা মাঝের এক বেদিতে যেয়ে বসলো। কম পাওয়ারে একটা বাতি জ্বালানো ছিল, মোর্শেদ সেটা নিভিয়ে দিয়ে এলো। ভয় পাস না, আজ পূর্ণিমা, চাঁদের আলো আছে, কাজেই অন্ধকার হবে না। মোর্শেদ নীরার পাশে এসে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। একসময় মোর্শেদ নীরবতা ভাঙলো। তোর কি হয়েছে নীরা? আজ তোকে খুব অন্যমনস্ক দেখছি। ওরা সবাই এলো, তুই খুশি হসনি? কিছু হয়নি, এমনিতেই পরীক্ষা দিয়ে একটু ক্লান্ত। প্লিজ মিথ্যে কথা বলিস না তো। আমার কাছ থেকে কেন যে লুকোনোর চেষ্টা করিস বুঝে পাই না। মোর্শেদের গলায় হতাশা। তোকে বলছি না মানে, তোকে বলতে চাই না, তুই শুনতে চাইছিস কেন? বারে, আমি তোর বর না? কোনো কারণে তোর মন খারাপ সেই বিষয়ে আমি জানতে চাইবো না? না, চাইবি না। আমি তো বলেছি যে তোকে বর হিসেবে মানি না। ওয়েট, আমি না হয় তোকে বর মানি না, কিন্তু তুই কি আমাকে বউ মানিস? মোর্শেদ অবাক হয়ে আকাশ থেকে পড়ে। মানে কি বলছিস এসব? তোকে বউ মানি না কে বললো? আচ্ছা, মানিস, তবে তোর স্যালারি হয়েছে, তুই সবাইকে খাওয়াবি। এসব কথা ওদের থেকে আমার শুনতে হয় কেন? তুই নিজে থেকে তো কখনো আমায় বলিসনি। বিস্ময় মোর্শেদের মুখের হাঁ বড় হয়। এই জন্যই তোর মন খারাপ? কিন্তু আমি তো তোর বয়ে তোকে কিছু বলি না। কিছু বলতে গেলে তুই বিরক্ত হোস। আমি তোর বিরক্তির কারণ হতে চাই না। নীরা এবার যেন একটু লজ্জা পেল। ধুস, কি
কি বলতে কি বলে ফেললো। সে তো মোর্শেদকে স্বামী বলেই মানে না, তাহলে ওর কোনো ব্যাপারে কিছু বলা না বলায় কি যায় আসে। ছি, মোর্শেদটা না জানি কি ভাবছে ওকে নিয়ে। নীরা নিজেকে লুকানোর চেষ্টা করে। কিন্তু না চাইতেই তো সারা জীবনের বিরক্তির কারণ হয়ে গিয়েছিস, এখন এত ভেবে কি লাভ? এভাবে বলছিস কেন নীরা? সেই ছোটোর থেকেই একসাথে হেসে খেলে বড় হলাম, তখন তো ঠিকই আমার সাথে খেলতিস। তারপর কি এমন হলো যে তুই আমায় একদম সহ্য করতে পারছিস না? আমি যে ছোটোর থেকেই তোকে বউ বলে ভেবে এসেছি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। দুঃখী গলায় মোর্শেদ বলে। ওর কণ্ঠের কম্পন টের পায় নীরা। মোর্শেদকে দেখলো। হালকা চাঁদের আলোয় মোর্শেদকে খুব আকর্ষণীয় লাগছিল। উজ্জ্বল শ্যামরাবনের ভাসা ভাসা চোখের মোর্শেদের হালকা খাড়া চুলগুলো হাওয়ায় দুলছিল। 2 মিনিটের জন্য নীরা ভুলে গেল মোর্শেদকে ও একটু পছন্দ করে না। বেহায়ের মতো তাকিয়ে থাকলো সে মোর্শেদের দিকে। বিদেশ থেকে আসার পরেই প্রথম নীরা ভালোভাবে মোর্শেদকে দেখলো। তার মনে হলো মোর্শেদ এই 2 বছরে আরো স্মার্ট আর ড্যাসিং হয়েছে। মোর্শেদ কথা বলতে বলতে বারবার নীরার দিকে তাকালো। নীরাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দিকে একটু অবাকই হলো। শুনছিস আমি কি বললাম? শুনবো না কেন? শোন মোর্শেদ, তোর যদি কারো দিকে তাকাতে ইচ্ছে হয় তাকাবি, দরকার হলে প্রেম করবি, কিন্তু আমার আশা ছেড়ে দে। আর আমার সাথে এত ভালো ভাব ধরারও কোনো দরকার নেই। আমি জানি তুই কি, তোর মনটা কেমন। কাজে যত চেষ্টাই করিস না কেন, আমার চোখে তুই কোনো দিনও মহাপুরুষ হতে পারবি না, ওকে? নীরা উঠে দাঁড়ালো। আমার মাথা ধরেছে, আমি বাসায় গেলাম। মোর্শেদ মীরার হাত ধরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কিন্তু আমার মন কেমন এটা তো বলে যা। কি করেছি আমি? এত কেন রাখ আমার উপর তোর? আমি কেন বলবো? তুই নিজেই ভাব, পেয়ে যাবি। নীরা ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নামতে থাকে। চোখ দুটো জলে টইটুম্ব। পেছনে নির্বাক দাঁড়িয়ে আছে মোর্শেদ। ওর কোন দোষে নীরা এমন করছে এটাই তো বুঝতে পারছে না। ফোনটা এলো গভীর রাতে। একা একাই ঘুমাতে চায় নীরা, কিন্তু এত বড় বাড়িতে শুধু 2 জন থাকলে কেমন গা ছমছম অনুভূতি হয়। আর তাছাড়া বাড়িতে তো জীবনেও একা শোয়ার অভ্যেস ছিল না। হোস্টেলেও এক রুমে 3 জন থাকতো। এরা চাইলেও এই অভ্যাস রপ্ত করতে পারছে না। বাধ্য হয়ে মোর্শেদের সাথে বেড শেয়ার করতে হয়। যদিও বিছানা যথেষ্ট বড়, তবু নীরা জড়সড় হয়ে এক কোণে পড়ে থাকে। অসহ্য। নীরা বিরক্ত হয় পাশ ফিরে। মোর্শেদ হ্যাঁ করে গভীর ঘুমে তলিয়ে আছে, আর পাশেই ওর ফোনটা বেজে যাচ্ছে অনবরত। নীরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে ফোন করেছে। বাবা লেখা দেখে বুঝে গেল বড় চাচা ফোন করেছে। কিন্তু এত রাতে চাচা আবার ফোন কেন করলো? বাড়িতে কারো কিছু হলো না তো? নীরা মোর্শেদকে ডাকলো 2 বার। ঘুম ঝাড়ানো কণ্ঠে বিরক্ত মোর্শেদ বলল, ডাকিস না তো, সারাদিন অনেক খাটুনি করেছি, এখন শান্তিতে ঘুমোতে দে। চাচু ফোন করেছে, ধর, জরুরি কিছু হয়তো। তুই কথা বল। তোর ফোন আমি ধরবো? হ্যাঁ ধরবি, তুই আমার বউ না? ফোন ধরতে কি সমস্যা? আর জ্বালালে ঘরে একা রেখে চলে যাব বলে দিলাম। নীরা মুখ ভাঙছিল। মনে মনে 2-4টে গালি দিল। শুধু হুমকি ধামকি দেওয়া ছাড়া আর পারেটা কি? উল্টো পাল্টা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। যা গাওয়া বাঁচা গেল ভাবতেই ফোনটা আবারও বাজতে শুরু করলো। এবার আর দেরি না করে ফোন রিসিভ করল নীরা। হ্যালো চাচু, কি খবর? তোমরা ভালো আছো তো সবাই? নিরু, মুর্শিদ কোথায়? তুই কেন ফোন ধরেছিস? ও ঘুমোচ্ছে চাচু, তুমি আমাকে বলো। এখনই মুর্শিদের কানে ফোনটা ধর নীরব, দেরি করিস না। চাচার ধমকে কেঁপে উঠল নীরা। তারার উপরে ফোনটা মোর্শেদের কানে ঠাকালো। ঠিক 30 সেকেন্ডের মাথায় মোর্শেদ লাফিয়ে বিছানায় বসলো। তুমি কিছু ভেবো না বাবা, আমরা এখনই রওনা দিচ্ছি। মোর্শেদের ওভাবে ওঠা দেখে নীরা ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? কোথায় যাবে এখন? আমি কিন্তু একা থাকতে পারবো না বলে দিলাম। নীরা চুপ কর, 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে, আমরা বেরোবো। কোনো প্রশ্ন করিস না তো, আমি অন্য বাথরুমে গেলাম, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। মোর্শেদ 1 সেকেন্ডও দাঁড়ালো না। নীরা কিছুই বুঝতে পারছে না। এত রাতে কেন যেতে হবে? বাবার কিছু হয়নি তো?
অজানা ভয়ে নীরার বুক কেঁপে উঠল। রাতের আধারে গাড়ি ছুটে চলছে বগুড়ার দিকে। গাড়ি দেখে অবাক হয়েছিল নীরা। এত রাতে মোর্শেদ কিভাবে গাড়ি ম্যানেজ করলো কি জানে, তবে বুঝলো মোর্শেদটা বেশ কাজের। এই জন্যই বুঝি বাবা ওকে এতটা বিশ্বাস করেন। শোন, দাদিজানের কি কিছু হয়েছে নাকি? মোর্শেদ অফিসে মেইল করছিল, টাইপ করতে করতে হাত থেমে গেল ওর। নীরাকে দেখলো এক ঝলক। এখনই বলাটা কি ঠিক হবে? মোর্শেদ এড়িয়ে গেল। না দাদিজান ভালো আছে, বাড়ি গেলেই দেখতে পাবি। আব্বু তো এত ভেঙে কিছু বলেনি, শুধু বললো তোরা চলে আয়। ও, নীরা হতাশা হলো। কেন যেন ভীষণ অস্থির লাগছে। ঢাকা দেখে যাওয়ার পর আব্বুর সাথে ঠিকমতো কথা বলেনি, কেবল হাই হ্যালো ছাড়া। মা কয়েকদিন ধরে ফোন করে যেতে বলেছিল বারবার। তবে কি মায়ের কিছু হলো? নীরা চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বুঝল। সকাল 7টা নাগাদ পৌঁছালো নীরারা। বৈঠকখানায় দাদিকে বসে থাকতে দেখে একটু চমকে গেল বইকি। এই সময়টা দাদিজান নিজের রুমে বসে কোরআন পড়েন। মা, ছোট চাচি, নাসু ব্যতীত 2 চাচি দাদির পাশে বসে আছে। ভেতর ভেতর ঘামছে নীরা, তবুও পায়ে পায়ে এগিয়ে গেল। দাদিজিনের পাশে বসতেই নজরে পড়লো তাকে। ভীত চোখ মুখ দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মীরা, নীরার বড় বোন। ও এখানে কেন? ওনা ঢাকায় ছিল, আর বাবা মাই বা কোথায়? দাদি কেন? বুবু, তুমি আসছো? ও মোর্শেদ বুবুরে নিয়ে জলদি হাসপাতালে যা দেখি, দেরি করিস না। হাসপাতালে কেন দাদি? কে আছে হাসপাতালে? তোর বাপ খালি তোকে আর মোর্শেদকে খোঁজে। আব্বা? আব্বার কি হয়েছে? আব্বা কেন হাসপাতালে? নীরা বিস্মিত হয়ে জানতে চায়। কেন আবার? এই যে কাল নাগিনী বাড়ি আসছে, আইসাই আমার বেটাকে খাইলো। গতবার আমার বেটাকে আধমরা করছিল, এইবার পুরো মারার প্ল্যান করছে। মীরা চকিত একবার নীরাকে দেখলো। ওর 2 চোখ জলে টইটুম্বর। নীরা চোখে চোখ পড়তেই মীরা চোখ সরিয়ে নিল। নীরা দেখতে লাগলো বড় বোনকে। চোখের কোটরে কারি, শুকিয়ে গালের হাড় উঁচু হয়ে আছে। নীরার ভীষণ মায়া হলো মীরাকে দেখে। দাদিজান বাদ দাও না, নীরা চল তো হাসপাতাল থেকে ঘুরে আসি। নাকি তুই ফ্রেশ হয়ে যাবি? আমি ততক্ষণে না হয় ঘুরে আসি। মোর্শেদের কথা শুনে ভ্রু কুঁচকে গেল নীরার। না, আমি এখনই যাব। চল তাহলে। আরও একবার বোনকে দেখে নিয়ে নীরা বেরিয়ে এলো মোর্শেদের সাথে। ওদেরকে দেখেই মোর্শেদের বাবা আমজাদ আহমেদ দৌড়ে এলেন। নীরা দেখলো একটু দূরে রাতুল মাথায় হাত দিয়ে বসে আছে। নীরা দৌড়ে যা তো মা, বাবার অবস্থা বেশি একটা ভালো না, খুব করে দেখতে চাইছে তোকে। নীরব, তুইও যা। চাচার কথা শুনে নীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছে চাচা? বাবার হঠাৎ করে এমন অবস্থা হলো কি করে? নীরা জরাগ্রস্তের মতো দাঁড়িয়ে আছে, মাথাটা কেমন শূন্য লাগছে। টলতে টলতে দেওয়াল ধরল নীরা। ওর অবস্থা বুঝে মোর্শেদ এসে পিছন দিকে ঝাপটে ধরল নীরাকে। নীরা কেবল ঘোলাটে চোখে মোর্শেদের প্রাণে চাইল। প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় ঠোঁট জোড়া কামড়ে হলো। অস্ফুট স্বরে বলল, বাবা? কাঁদিস না প্লিজ, তোকে কাঁদতে দেখলে বড় মা ভেঙে পড়বে। এরা নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনিটরে হার্টবিট দেখা যাচ্ছে। মা বাবার দিকে তাকিয়ে আছে নিষ্পরক চোখে। নীরা যেতেই মা ফিস ফিস করলো, বাবাকে ডাক নীরা, কেমন করে ঘুমিয়ে আছে দেখ। এই মোর্শেদ, তুই ডাক, দেখবি তোকে খুব ভালোবাসে, দেখবি তোকে তোর ডাকে সাড়া দেবে। নীরা বাবার কানের কাছে মুখ নিয়ে 2বার বাবা বাবা করে ডাকলো। হাসনাত সাহেব সত্যি সত্যি চোখ মেলে মুখের সামনে নীরাকে ঝুঁকে থাকতে দেখে একটু হাসি ফুটে ওঠে তার। আলতো করে হাত তুলে নীরাকে কাছে রাখেন, বিড়বিড় করে কিছু একটা বলেন। নীরা বোঝে না। নীরা অসহায় হয়ে মোর্শেদের দিকে তাকালো। মোর্শেদ ঝুঁকে, বড় আব্বু কি বলছেন? হাসনাত সাহেব দুর্বল হাতে মোর্শেদের হাতটা ধরেন। ইশারায় নীরাকে ডাকে। 2 হাত এক করার চেষ্টা করে। মোর্শেদ বুঝতে পেরে শক্ত করে নীরার হাত ধরে। বড় আব্বু আপনি কিছু ভাববেন না, আমি সব সামলে নেব, আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসনাত সাহেব একটু হাসার চেষ্টা করেন, আশ্বস্ত হয়ে চোখ বন্ধ করেন। বাবাকে এমন দেখে নীরা ভীষণ কান্না পায়। সে দূরে বেরিয়ে আসে বাইরে। যতই রাগ করুক, বাবাকে ছাড়া যে জীবনটা কল্পনাও করে না নীরা।
ছোট থেকেই বাবা তাদের আগলে রেখেছেন। কখনো কোনো সমস্যা হওয়ার আগেই সেটা শর্ট করে দিত বাবা। মায়ের চাইতে বাবাই তার কাছের মানুষ। শুধু নিজের বিয়েটা নিয়ে বাবার সাথে কেমন একটা দূরত্ব চলে এলো। নীরা দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। মাথায় নরম হাতে স্পর্শ পেয়ে চোখ খোলে নীরা। আমজাদ সাহেব দাঁড়িয়ে। নীরা চাচার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুদিন পর ভোরের দিকে হাসান সাহেব নিঃশব্দে মারা যায়। ডাইনি, আমাকে বিধবা বানিয়ে তোর শান্তি হয়নি? তুই কি চাস? তুই বাপটা মরলো আজ 4 দিনও হয়নি, এর মধ্যে তুই নিজের স্বার্থে উদ্ভট হয়ে ব্যস্ত হয়ে গেছিস। মায়ের গলার আওয়াজ পেয়ে বিছানা ছাড়লো নীরা। ড্রয়িং রুমের সোফায় বসে চিৎকার করছে ওদের মা। সামনে মীরা আর রাতুল বসে আছে। ওর মায়ের পাশে দেখলো মোর্শেদকে। মায়ের হাত ধরে বারবার বলছে, বড় মা চুপ করো না, এভাবে চিৎকার করলে তোমার শরীর খারাপ হবে। এই মেয়ে আমাদের মেরে ফেলার জন্য এসেছে। দেখো না কেমন বাহানায় কত টাকা চাইছে। কি অন্যায় বলেছি মা? এই বাড়িঘর সম্পদ এসবে আমার ভাগ আছে না? নিজের অংশ চাও কি দোষের? নীরা তুই বল। তোকে বাবা ঢাকায় ফ্ল্যাট কিনে দিয়েছে না? তবে আমি চাইলে দোষ হবে কেন? আমাকে কি তারা জন্ম দেয়নি? মীরার কথা শুনে নীরা বাকরুদ্ধ হয়ে গেল। এসব কি বলছে মীরা? তাহলে কি এই কারণে বাড়ি ফেরত এসেছে মীরা? মিরাফু, তুমি কিভাবে জানলে বড় আব্বু ঢাকায় বাড়ি কিনে দিয়েছে নীরাকে? অবাক হয়ে প্রশ্ন করে মোর্শেদ। মীরার সাথে তো কারোরই যোগাযোগ নেই। তবে এই খবর মীরার কানে গেল কি করে? কে আবার বলবে? নীরার সাথে দেখা হয়েছিল ঢাকায়, তখন ওই তো বলল। মোর্শেদ আর নীরার মা দুজনে বিস্মিত হয়ে নীরার দিকে তাকালো। নীরা তখন ভয়ে কাঁপছে। মীরার সাথে দেখা হওয়ার কথাও এতদিন কাউকে বলেনি। মা উঠে নীরার সামনে দাঁড়ালো। তোদের 2 বোনকে জন্ম দিয়ে কি পাপ করেছিলাম বলতো? একজন তো বাপকে আধমরা করে রেখে গিয়েছিল, কিন্তু এবার তুই তোর বাপকে পুরো মেরেই ফেললি। তোকে কি মানা করে হয়নি যে মীরা সাথে কোনো কথা না যোগাযোগ রাখতে না? বোন তোর কাছে এত প্রিয় হয়ে গেল যে নিজের বাবার নিষেধও শুনিসনি। নিজের ঘরের কথা বোনকে বলেছিস। তোরা দুজন মিলে আমাকে বৈধতার জীবনে উপহার দিলি। তোদের জন্ম দেওয়াই বেশ ভালো ঋণ দিয়েছিস তোরা। মা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না, কিছু করিনি আমি। মা হাতের ইশারায় থামিয়ে দিল নীরাকে। আজ থেকে জানবো আমার আর কোনো মেয়ে নেই তুই চলে যা আমাদের চোখের সামনে থেকে। বলে মা নিজেই নিজের ঘরে যেয়ে খেল দিলেন। নীরা অসহায় চোখে একবার মীরাকে আর একবার মোর্শেদকে দেখলো। রাতুল উঠে গেল নিজের ঘরে। মোর্শেদ দীর্ঘশ্বাস ফেলে মীরাকে বলল, মিরাফু, খুব খারাপ একটা কাজ করেছো তুমি। বড় আব্বু ঢাকায় ফ্লাইট কিনেছে ঠিকই, কিন্তু সেটা কারো নামে নয়। সবার উদ্দেশ্যে ফ্লাইট কিনেছে যাতে পরিবারের সবাই সেখানে যেয়ে থাকতে পারে। যদিও এত সব কৈফিয়ত তোমাকে দেওয়াটা আমার জন্য ঠিক না, তবুও বললাম। আর তুমি তো জানোই এই বাড়ির সম্পদ মেয়েদের দেওয়ার নিয়ম নেই। আর তোমার জন্য তো এ বাড়ি হারাম। তবুও তুমি কোন সাহসে এ বাড়িতে এলে সেটাই বুঝতে পারছি না। প্লিজ আর কোনো ঝামেলা করো না, ফিরে যাও। আমি চাই না এ বাড়িতে তুমি আর কোনো ঝামেলা করো। ব্যাপারটা বাবা চাচা অবধি গেলে তোমার জন্য ভালো হবে না। ভয় দেখাবি না মোর্শেদ, আমি কিছুতেই নিজের হক না নিয়ে ফিরবো না। হক? কিসের হক? তুমি কে এ বাড়ির? যেদিন বাড়ি ছেড়েছিলে সেদিন মনে ছিল না এইসবের কথা? ভালোই ভালোই বলছি, চলে যাও, তা না হলে কিন্তু। মোর্শেদ কথা শেষ করার আগেই নীরা মুখ খুলে, বলছিলাম কি, কিছু না হয়। চুপ কর বেয়াদব মেয়ে, একটা কথাও বলবি না তুই। তোর কারণে, শুধু তোর বোকামির কারণে বড় আব্বু আজ আমাদের মাঝে নেই। সেটা কি বুঝতে পারিস না তুই? আর একটা কথাও না। বেশি আদর দিয়ে তোকে মাথায় তুলেছি দেখছি। মোর্শেদের হুঙ্কার শুনে কেঁপে উঠল নীরা।
জীবনে প্রথমবারের মতো বকা শুনে কেঁদে দিল সে। দৌড়ে নিজের রুমে যেয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। সমানে হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। তার কি দোষ? সে তো কেবল অনেকদিন পর বোনকে দেখে আবেগতাড়িত হয়ে গল্প করেছে। বোনটা যে তার সেসব গল্প শুনে এরকম করবে তা কি সে জানতো? সারাদিন খাওয়া দাওয়া হয়নি নীরার। কেউ তাকে খেতে ডাকেও নি। খিদে পেট চোচো করছে। নীরাও অভিমান করে রুম থেকে বেরোয়নি। যথেষ্ট হয়েছে রাগ দেখানো, এবার উঠে খেয়ে নে। নীরা ঘাড় ঘুরিয়ে দেখলো মোর্শেদ খাবার এনেছে। মোর্শেদকে দেখেই নীরার অভিমান যেন ফুলে ফেপে উঠল। খাবো না। সত্যি খাবি না? আমি কিন্তু সব খাবার নিয়ে যাব। যা না, একদম ভয় দেখাবি না। বেশ, তোরা বন্ধু তো আসলে খুব স্বার্থপর। আমরা স্বার্থপর, আর তুই খুব ভালো। আমরা মেয়ে বলে আমাদের দোষ সহজেই চোখে পড়ে, তুই ছেলে বলে সব দোষ মাফ। আমি আবার কি করলাম? মোর্শেদ আকাশ থেকে পড়ে। তোর কারণে মীরাপু পালিয়ে গিয়েছিল, তা কি আর সবাই জানে? বাবার কাছে তো তুই ঠিকই ভালো মানুষ সেজেছিলি, উল্টো সব দোষ হলো মীরা আপুর। নীরা, কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? ঠিকই বলেছি। তুই বাবার কাছে মীরা আপার নামে মিথ্যা নালিশ দিসনি, বল। বাস, যথেষ্ট হয়েছে। না জেনে এসব বলতে একটুও গলা কাঁপছে না তোর? তোর বোন সম্পর্কে কতটুকু জানিস তুই যে আমায় মিথ্যে অপবাদ দিচ্ছিস? আর আমি যদি মিথ্যে বলতাম তবে বড় আব্বু আমায় খবেই ত্যায্য করতেন। এটুকুই বুঝিসনি? ছি, এত বড় মিথ্যে আমার নামে বললি তুই? মোর্শেদের কথায় একটু দমে যায় নীরা। মিনমিন করে বলে, তুই না বললে তো বাবা জানতোই না। মীরা আপাকে না মারলে কি সে বাড়ি থেকে পালাতো? এই জন্যই বলে অল্পবিদ্যা ভয়ঙ্কর। তোর মীরা আফা এলাকার বকাটে রাহুলের সাথে প্রেম করত। পালিয়ে বিয়ে করে রাহুলকে নিয়ে এ বাড়িতে আসার প্ল্যান করেছিল। আর সব জেনে আমি চুপচাপ থাকতাম। এটাই বলতে চাইছিস তুই? আমি চেয়েছিলাম মীরা আফুকে এই বকাটের হাত থেকে বাঁচাতে, তাই বড় আব্বুকে কথাগুলো জানিয়েছিলাম। এটা কি আমার অন্যায় হয়েছে? যদিও মীরা আফা কোনো বাধাই মানেনি। বংশের মুখে চুমকালি মেয়েকে ওই রুহুলকে বিয়ে করেছে। আর তুই কি করেছিস? সেই বোনকে বিশ্বাস করে মনের জাপি খুলে দিয়েছিস। মীরা আফার সাথে যে তোর দেখা হয়েছে তা তো আমাকে একবারও বলিসনি। বললে হয়তো তোকে সব বলতে পারতাম। বড় আব্বু হয়তো আমাদের মাঝে থাকতেন। কি করেছিস তুই? মোর্শেদ একদমই কথা বলে যায়। নীরার ভীষণ খারাপ লাগছে। ও তো ভেবেছিল মোর্শেদই শয়তানি করেছে, যে কারণে মীরা পালিয়ে গিয়েছিল। মীরা আপা বড় আব্বুকে কতটা হাট করে কথা বলেছে কে জানে। তুই জানিস বড় আব্বু কোনো অন্যায় কথা মেনে নিতে পারে না। এমনিতেই মীরা আপার কারণে হেনমেনতায় ভুগত বড় আব্বু। বড় ভাই হওয়া সত্ত্বেও পরিবার সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হতো। তার উপর সেই মেয়ে যখন তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে তাকে অন্যায়কারী বলেছে, সেটা তার মনে কতটা আঘাত হেনেছে ভাবতে পারিস? কীভাবে ভাববি? তুই তো পারিস শুধু রাগ দেখাতে। বড় আব্বু তোকে জোর করে আমার সাথে বিয়ে দিল, সেজন্যও তোর রাগ ছিল তার উপর। অথচ একটা বারও ভেবে দেখিসনি যে কেন এই কাজটা করলো। আমি 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 তো আগে বুঝিনি। তুই না মেয়ে, মেয়েরা নাকি বাবাকে খুব বোঝে, অথচ তুই আজ বুঝলাম বিয়ের এতগুলো দিন বাদেও তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস। আমি পাগল, তোকে সবসময় আগলে রাখতে চেয়েছি, অথচ তোর তো আমার আগলে রাখার কোনো প্রয়োজনই নেই। যে মেয়ে নিজের বাবার ভালোবাসায় বুঝেনি সে আমায় কি বুঝবে? আমি সত্যি এত কিছু জানতাম না। তুই তো অন্তত বিশ্বাস কর আমায়। বিশ্বাস তোকে? কতটা কথা লুকিয়েছিস আমার কাছে। সেদিন কত করে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে, বলেছিস কিছু। আজ থেকে নিজের মতো থাকবি। বড় আব্বু তো নেই, আমিও তোকে স্বাধীনতা দিলাম। যা খুশি কর, কেউ কিছু বলবে না আর। নীরা দিশেহারা হয়ে বসে পড়ল। এ কি করেছে সে? নিজের অজান্তে এত বড় ক্ষতি করে ফেললো নিজের। বাবা নেই, মাও ভুল বুঝে দূরে সরে গেল। আর মোর্শেদকে যে নিচের ভুলে হারিয়ে ফেলেছে, এখন কি করবে নীরা?
নীরার নতুন সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে। এটাই লাস্ট সেমিস্টার, তাই নীরা ক্লাস ফাঁকি দিতে চায় না। এবার ঢাকায় আসার পর নীরার জীবনের রুটিন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আগে কর্তব্যের খাতিরে মোর্শেদের কাজগুলো করতো, কিন্তু আজকাল যত্নের সাথে করে। শুধু কি যত্ন, সাথে একটু ভালোবাসা কি নেই? নীরা বেশ ভাবে বিষয়টা নিয়ে। ভাবনার কারণ হলো মোর্শেদের নীরবতা। নীরা যত যাই করুক, মোর্শেদ কোনো কিছুতেই আগের মতো উচ্ছ্বাসিত প্রশংসা বা সাড়া দেয় না। সকালে উঠে নিজের মতো খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। সন্ধ্যায় কখনো কখনো বাড়ি ফিরলে চুপচাপ টেবিলে রাখা খাবার খেয়ে নেয়, কখনো কখনো খায় না বলে খেয়ে এসেছে। নীরাও আর কথা বাড়ায় না। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই গুরুগম্ভীর মোর্শেদকে নীরার কেমন যেন ভয় লাগে। কিন্তু সেই সাথে এত বড় বাড়িতে শুধু দুজন থাকে, তার উপর কথাবার্তা নেই। সব কিছু মিলে নীরার দম বন্ধ লাগে। গত 1 মাসে নীরা হাঁপিয়ে গেছে। আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে, একটা ক্লাস হয়নি, তাই খুব ক্লান্ত লাগছিল, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে গেল। তার সেই ঘুম ভাঙলো সন্ধ্যা 7টা নাগাদ। চোখ ডলতে ডলতে উঠে এসে দেখলো ডাইনিংয়ে বসে কফি খাচ্ছে মোর্শেদ। ওকে দেখে একবার তাকালো, তারপর আবার মোবাইলে মনোনিবেশ করলো। তুমি কখন এলে? আচমকা নীরার মুখে তুমি শুনে চমকে উঠল মোর্শেদ। নিজের অবাক ভাব লুকিয়ে কুঞ্চিত ভ্রু নিয়ে নীরাকে দেখলো আপাদমস্তক। মোর্শেদের সে দৃষ্টি দেখে নীরা মিয়ে গেল। সে কি ভুল কিছু বলেছে? স্বামীকে তো মানুষ তুমি করেই বলে নাকি? বান্ধবী মল্লিকা তো সে কথাই বলল। তোর কি শরীর খারাপ? মোর্শেদের গমগমে কণ্ঠ শুনে বুক কেঁপে উঠল নীরার। না 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 তো, কেন? হঠাৎ করে তুমি করে বলছিস যে, জ্বর টর হয়েছে নাকি? না, শরীর ঠিকই আছে। কি রান্না করবো রাতে? নীরা এবার ইচ্ছে করে সম্বোধন এড়িয়ে গেল। যা খুশি, আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, তাহলে খিচুড়ি করি, সাথে ডিম ভাজি আর ছোট মায়ের দেওয়া আমের আচার আছে, খুব মজা লাগবে। নীরা উচ্ছ্বাসিত হয়ে বকবক করে। মোর্শেদ বিরস বদনে উঠে রুমে চলে গেল। নীরার কথার জবাবে কেবল ছোট করে বলল, তোর যেমন ইচ্ছে। উফ! এইটুকু রান্না করতে নীরার 9:30 বেজে গেল। তারপর চট করে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার বেড়ে মোর্শেদকে ডাকলো। খিচুড়ির পাতে 2 চামচ ঘি ছড়িয়ে দিল। মনে মনে খুব করে আশা করে আছে মোর্শেদ খেয়ে ওর রান্নার প্রশংসা করবে। নীরা খাচ্ছে, কিছুক্ষণ পরপর আর চোখে মোর্শেদকে দেখছে। মোর্শেদ নিঃশব্দে খেয়ে যাচ্ছে। নীরা না পারতে জানতে চায়। মোর্শেদের গরুর মাংস পছন্দ হলে আর সারপ্রাইজ হিসেবে গরুর মাংস করেছে জীবনে প্রথমবার। তাও মোর্শেদ চুপ। খিচুড়ি খেতে ভালো লাগছে? হুম আর গরুর মাংস কেমন হয়েছে? হুম নীরা এবার রেগে গেল। কি হুম হুম করছিস তখন থেকে? এত কষ্ট করে রান্না করলাম, একটু প্রশংসাও করতে পারছিস না। কি হয়েছে তোর? সারা দিন একা একা থাকি, বাসায় এলে আমার সাথে একটু গল্প করা যায় না? বাহ, তুমি থেকে তুই রূপে ফিরলি তবে। আর তোর সাথে কি কথা বলবো? তোর তো আমার কথা পছন্দ না, তাই তোকে বিরক্ত করি না। নিজের ব্যবহারে মনে মনে লজ্জিত হলো নীরা। এতদিন মোর্শেদ ওর আগে পিছিয়ে ঘুরেছে, তখনও মোর্শেদকে পাত্তা দেয়নি। আর এখন অল্প কয়েকদিনের ভিতর নীরা হাঁপিয়ে গেল। তাহলে মোর্শেদের না জানি কত কষ্ট হয়েছে। তখনকার কথা আলাদা, এখন তো একটু কথা বলতে পারো। উফ, তোর এই তুমি করে বলাটা যেন কেমন লাগছে। দয়া দয়া তুই বল। এসব আমি নিতে পারছি না। দেখা যাবে হার্ট ফেল করে পগার পার হয়ে গেছে। মোর্শেদ আকাশের দিকে ইশারা করলো। বালাই সাহেব, এত আজে বাজে বকিস কেন? আচ্ছা যা, তুমি করে বলা বন্ধ। তবুও আমার সাথে একটু কথা বলিস। গেলাম, ঘুম আসছে আমার, সকালে আবার অফিস আছে। মোর্শেদ যেন শুনতে পায়নি, এমনভাবে কথা বলল। নীরা জবাবের অপেক্ষা না করে চলে গেল। এবার বড্ড অভিমান হলো নীরার। নিজেকে কেমন যেন অনাহত মনে হলো। এদিকে মাও ঠিকঠাক মতো কথা বলে না ওর সাথে, এদিকে মোর্শেদেরও একই অবস্থা। কোথায় যাবে সে? বাবা এইভাবে চলে যে একদম ঠিক করেনি।
বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই বুঝতো ওকে এভাবে অবহেলায় দূরে সরিয়ে দিত না। না, একটা ভুল করেই ফেলেছে ও, তাই বলে এভাবে সাজা দেবে সবাই মিলে? আর মীরা আপা, সে কিভাবে পারলো এত কিছু করতে? তার কি একটু বুক কাঁপলো না? দেখা হলে ঠিক ঠিক করে জবাব চাইবে নীরা। আজ আর বাসায় যেতে ইচ্ছে করছে না নীরার। ক্লাস শেষে মল্লিকাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা খেয়ে নিল। শপিংয়ে যাবি? তুই আর শপিং? তোর কি শরীর খারাপ নাকি রে নীরা? মল্লিকা অবাক হয় যে মেয়েকে ঠেলে ঠুলে শপিংয়ে নেওয়া যায় না, সে আজ নিজ থেকে শপিংয়ে যেতে চায়। না রে, শরীর ঠিকই আছে। আসলে বাসায় যেতে ইচ্ছে করছে না। এত তাড়াতাড়ি যেয়ে বা কি করবো? ওহো, তাহলে এই ব্যাপার। ভাইয়ার সাথে সব ঠিকঠাক হলো তোর? কোথায় আর হলো? আগে আমার সাথে সারাক্ষণ লেগে থাকতো, আর এখন আমার দিকে ফিরে তাকানোর সময় হয় না। আমার কি মনে হয় জানিস, ভাইয়া ইচ্ছা করে এমন করছে। তুই হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিস ভাইয়াকে। তা তো দিয়েছি। মনে মনে বলল নীরা। মল্লিকা কিছু বলতে যাবে তার আগেই ওর ফোন বাজলো। কথা বলেই তড়িঘড়ি করে উঠল। নীরা, খুব জরুরি কাজ পড়ে গেছে রে বাসায়, আমি গেলাম। কি হয়েছে? মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, যা তাড়াতাড়ি। মল্লিকা যাওয়ার পর অনেকক্ষণ একা একাই বসে রইল নীরা। কফি খেলো চুপচাপ, তারপর বিল পে করে অলসেটের শপিং মলে ঢুকলো। আনমনে এটা ওটা দেখে সময় নষ্ট করছে। হঠাৎই পিছন থেকে ডাক এলো, নীরা। নীরা আশেপাশে তাকিয়ে খুঁজলো কে ডাকছে। কাউকে খুঁজে না পেয়ে এক্সেলেটার উঠতেই আবার ডাকলো। এই যে এখানে আমি। এবার পাশ ফিরতেই মীরাকে দেখতে পেল। সাথে ছোট একটা পিচি ছিলে, মুখে একেবারে মীরার আদর। পিচিটাকে দেখলে আদর করতে মন চায় নীরার। মীরা নীরার হাত ধরে টেনে নিয়ে এলো এক কোণে। কি রে, একা একা ঘুরছিস যে? এমনিতেই। তুমি এখানে কি করছো? দায়সারাভাবে জিজ্ঞেস করে নীরা। ওর মোটেও মীরার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কি রে, রাগ করেছিস আমার উপর? না, রাগ করবো কেন? এখন ভালো আছো তো? তোমার তো আবার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে ভালো লাগে না। শোন, আমি ইচ্ছে করে কিছু করি নাই রে। বাড়িতে যেতে বাধ্য হয়েছিলাম। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে জানিস। অল্প বয়সে ভুল করেছিলাম, তার মাসুল দিচ্ছে এখনো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। আমার জন্য বাবা মারা গেল, বিশ্বাস কর আমি কখনো এরকমটা চাইনি। তাই কি চেয়েছো তাহলে? সত্যি বলছি রে, আমি বাধ্য ছিলাম। রিয়াজ বাচ্চাটাকে আটকে রেখে আমাকে বাবার কাছে পাঠিয়েছিল, বলেছিল টাকা না নিয়ে আসলে বাচ্চাটাকে কিছু একটা করে ফেলবে। আমি কি করব বল? বাধ্য হয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। যে বাসা থেকে নিজ ইচ্ছে বেরিয়ে এসেছিলাম, সেখানে আবার ফেরত যাওয়া কতটা লজ্জার তোকে কিভাবে বোঝাই বলতো? নীরা কিছু বলে না, আসলে কি বলবে বুঝতে পারছে না। শোন, আমি রিয়াজকে ছেড়ে দিয়েছি, এখন একাই আছি আমার এই পুতুলটাকে নিয়ে। মোর্শেদই সব ব্যবস্থা করে দিয়েছে, একটা চাকরিও ম্যানেজ করে দিয়েছে, ভালোই আছি এখন। শোন নীরা, তুই খুব লাকি যে মোর্শেদের মতো লাইফ পার্টনার পেয়েছিস। ও তোকে অনেক সুখে রাখবে দেখিস। নীরার কানে যেন আর কিছু ঢুকলো না। তার কানে মীরার বলা কথাগুলো বেরিয়ে যাচ্ছে অনবরত। মাথায় কেবল একটা নামই ঘুরছে, মোর্শেদ। আচ্ছা, মোর্শেদ কি কখনো তাকে ভালোবেসেছিল? পুরো বাড়ি খুঁজেও যখন নীরাকে পেল না মোর্শেদ, তখন বড্ড ভয় হলো। নীরার আবার কিছু হলো না তো? আর সারাদিন একবারও কথা হয়নি নীরার সাথে। ভেবেছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে এসে জরুরি কাজে আটকে গেল। আর বাড়ি ফেরার কথা মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেল। মোর্শেদ বার কয়েক নীরাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। মোর্শেদ এবার ঘামতে লাগলো। কি করবে না করবে মাথা কাজ করছে না একদম। ফোনটা হাতে নিয়ে ভাবছিল কাকে ফোন দেবে। পর মুহূর্তে মনে হলো, আরে নীরাকেই তো ফোন করা হয়নি, নীরাকেই একবার ফোন দিয়ে দেখা যাক। ফোন বাজছে বেডরুমে। মোর্শেদ দৌড়ে গেল, দেখলো বিছানায় ফোনটা অলস পড়ে আছে। মোর্শেদ মাথা চুলকে একবার ভাবলো, ফোন আছে তার মানে ফোনের মার্কিনও বাড়িতেই থাকার কথা। তবে সে আছে কোথায়?
কি মনে হতেই মোর্শেদ একবার বারান্দায় উঁকে দিল। যা ভেবেছিল তাই। নীরা দু হাঁটুর মাঝে মাথা রেখে গুডু সিট্ট মেরে বসে আছে। মোর্শেদের ভ্রু কুঁচকে গেল। এভাবে বসে আছে কেন মেয়েটা? বুকের ভিতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই নীরা, কি হয়েছে তোর? এভাবে অন্ধকারে বসে আছিস কেন? মোর্শেদের গলা শুনে নীরা চৌকিতে একবার ঝট করে মোর্শেদের দিকে তাকালো। তারপর উঠে এসে মোর্শেদের বুকে ঝাঁপিয়ে পড়ল। মোর্শেদ কিছুটা বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রিয় মানুষটা এত কাছে, মোর্শেদের খুশি হওয়ার কথা। এই দিনটার জন্য কবে থেকে ওয়েট করছে সে, অথচ আজ কেন যেন খুশি হতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বুঝলো ওর শার্টটা বুকের কাছে ভিজে যাচ্ছে। তার মানে নীরা কাঁদছে। মোর্শেদ নীরাকে দুহাতে আগলে ধরতে যেয়ে বুঝলো মেয়েটা কান্না তোরে কাঁদছে ক্রমাগত। মোর্শেদ নীরার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরা, কি হয়েছে? কাঁদছিস কেন? তোরা সবাই ভালো, কেবল আমিই খারাপ। আমার ভুলের কারণেই বাবাকে হারালাম, তোকেও সারা জীবন ভুল বুঝে গেলাম। আমি অনেক খারাপ, অনেক খারাপ। কে বলেছে তোকে? আমি বলেছি কিছু? নীরা মাথা নাড়ে। আমি জানি তোর বলতে হবে না, মা তো নিজের মুখেই বলল। সেদিন শুনিসনি? হয়তো বড় মা রাগের মাথায় বলেছে, কিন্তু সবাই জানে তোর মন কতটা ভালো, সবার জন্য তুই কতটা ভাবিস। আমি সত্যিই খারাপ। তোর সাথে এতদিন কত খারাপ আচরণ করেছি, অথচ তুই কিছুই বলিসনি আমাকে। আলতো করে নীরার মুখটা তুলল মোর্শেদ। চোখের পানি মুছে দিতে দিতে বলল, পাগলি, কেঁদে কেটে আমার স্বার্থ ভিজিয়ে দিয়েছিস। আর কত কাঁদবি? আর খামুকায় কাঁদছিস বা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? কারো কিছু বলতে হবে কেন? আমি কি এতটাই অবুঝ যে নিজে নিজে কিছুই বুঝবো না? তুই তো নিজেকে সাধু সন্তের কাতারে ফেলেই দিচ্ছিস, আর আমি ভিলেন হচ্ছি দিন দিন। চুপি চুপি কোথায় কি করে বেড়াস সেসব আমাকে জানানোর প্রয়োজনও বোধ করিস না। তা আমাকে জানাবি বা কেন? আমি কে তোর? বউ তো মানিস না আমাকে। ঝাঁজের সাথে কথাগুলো বলে নীরা। নীরার কথা শুনে মোর্শেদের চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম। বলে কি মেয়ে, একটু আগের ক্রন্দনী নারী থেকে এখন একেবারে রণনারী। সে অবাক হয়ে তাকায় নীরার দিকে। আমি তোকে বউ মানি না, নাকি তুই আমাকে বর মানিস না? তুই তো নিজেই এই সম্পর্ককে স্বীকার করতে চাস না, তবে আমি কেন আগ বাড়িয়ে তোর সাথে কথা বলতে যাব? বল বল, মানিস আমাকে? আমি মানি বা না মানি, তুই তো মানিস, তবে আমাকে কিছু জানাস না কেন? নীরা গুয়ারের মতন বলে। কি বলিনি তোকে? এই যে মীরা আপাকে তুই সাহায্য করেছিস, সে বড় বিপদে পড়ে আমাদের ওখানে গিয়েছিল। এইসব তো বলার ব্যাপার নয় যে বলবো। তাছাড়া বড় আব্বু নেই, এসব বলে খামোখায় বাড়িতে সকলের টেনশন দেওয়ার দরকারটা কি? আমি অন্য কাউকে বলার কথা বলছি না, আমাকে বলার কথা বলছি। তোর নিজের জানার ইচ্ছে থাকলে তুই নিজেই জানতে পারতি। সেই কবে মীরা আপা পালিয়ে গেছিল, সেটাতে তুই আমাকেই দোষী ভেবে বসে আছিস। আমি কেন তোকে কিছু বলতে যাব? পরে ভাববি আমি তোর কাছে ভালো সাজার জন্য এসব করছি। মুর্শিদ অভিমান ভরা কণ্ঠে বলে। অথচ আমি চেয়েছিলাম মীরা আপা যেন এই ছেঁচড়ার সাথে না পালায়, তাই বড় আব্বুকে এসে বলেছিলাম। বড় আব্বুর রাগ বেশি, সে কিছু না ভেবেই মীরা আপাকে পিটুনি দিল। আর মীরা আপার জেদ আরও বেড়ে বসলো। সে পরদিন ভোরেই সুযোগ বুঝে পালালো। এতে আমার কি দোষ সেটা বল? নীরা ভারী লজ্জা পেল মুর্শিদের কথা শুনে। সে মুর্শিদের বুকের ভিতর আরেকটু সে দিয়ে গেল। বাবার মীরা আপাকে মারতে দেখে তোকেই দোষী মনে করেছিলাম। তুই তো জানিস না, মীরা আপার যাওয়ার পর মা রাতে ঘুমোতে পারতো না। মাঝে মাঝে মাকে দেখতাম লুকিয়ে কাঁদতে, আর বাবা কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। দেখেছিস তো, সেই রাগী মানুষটাকে আর খুঁজে পাইনি কখনো। দেখেছি বলেই তোর সাথে আমি বিয়েতে আপত্তি করিনি, কারণ তার বয় ছিল তুই মীরা আপার মতো কোনো ভুল না করে ফেলিস। অথচ তোকে নিয়ে বড় আব্বুর অনেক স্বপ্ন ছিল। বলতো, বুঝলি মুসু, আমার এই মেয়েটা অনেক ভালো, ও একমাত্র এই পরিবারটাকে এক বাঁধনে বেঁধে রাখতে পারবে, ও সবাইকে মানিয়ে চলতে পারে। সেই তুই কিনা আমার সাথে বিয়ে নিয়ে কত কিছু করলি,
আচ্ছা বলতো, আমি কি এতই খারাপ যে তুই আমার সাথে এমন ব্যবহার করেছিস? জানি না, তুই তো খারাপই। তুই খারাপ না হলে বাবা কেন আমার চাইতে তোকে বেশি ভালোবাসে? ও দেখি ছাড় তো, এইভাবে চুপচাপ বসে থেকে খামুকায় আমাকে টেনশন দিয়েছিস। এখন দয়া করে ফ্রেশ হতে দে, আর কিছু খেতে দে। মোর্শেদ বিরস বেদনে বলে ওঠে। নীরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। হঠাৎ করে মোর্শেদকে এমন ঠান্ডা গলায় কথা বলতে দেখে নীলা অবাক হয়। মনে মনে ভাবলো, ওর আবার কি হলো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিয়েছি। নীরা উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোর্শেদের দিকে। খাবার আইটেম খুব সামান্য, খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজা। মোর্শেদ চুপচাপ খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। নীরারও প্রচণ্ড খিদে পেয়েছে, অথচ ও চাইছে মোর্শেদ একবার ওকে খেতে বলুক নিজ মুখে। খিচুড়ি কেমন লাগছে খেতে? ভালো। তুই না খেয়ে বসে আছিস কেন? এই তো খাচ্ছি। প্লেটে ভাত নিতে নিতে নীরা ভাবছিল মীরার সাথে দেখা হওয়ার কথা বলবে কিনা। ভাবতে ভাবতে বলেই ফেলল। আজ মীরা আপার সাথে দেখা হলো, সাথে আপার ছেলেও ছিল। হুম? তোর সাথে যে মীরা আপার যোগাযোগ আছে সেটা বলিসনি তো? যতটুকু যোগাযোগ রাখার প্রয়োজন ততটুকু রেখেছি। আমার ব্যক্তিগত কোনো বেনিফিটের জন্য তো যোগাযোগ রাখিনি, এটা আর আলাদা করে বলার কি আছে? বুঝলাম, তুই নাকি তার অনেক উপকার করেছিস। মোর্শেদ এবার খাওয়া থামিয়ে নীরার দিকে তাকালো। মীরা আপার কথা শুনে কি তোর মনে আমার জন্য প্রেম জেগেছে? দুদিন আগেও তো আমাকে তোর সহ্য হতো না, আর আজ এত কথা বলছিস যে? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে কীরকম আমাকে একটু বুঝিয়ে বল। তোর নিজেরই তো আমার প্রতি বিশ্বাস নেই, অন্যের কথা শুনে এখন এসেছিস। ছোটোর থেকেই একসাথে বড় হয়েছি, তবুও আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই। তাহলে এখন কিসের জোরে এত কথা বলিস? আসলে তুই যা ভাবছিস তা নয় মোটেও। তোকে কখনো স্বামীরূপে ভাবিনি। নিজের পরিবারের ভিতর বিয়েটা আমার ভালো লাগে না। মোর্শেদ বাঁকা হাসি দিল। তোর আমার বিয়েটা ছোটোর থেকেই ঠিক করা ছিল নীরা, এজন্যই তোকে আমার 2 বছর পরে স্কুলে দেওয়া হয়েছিল। যেহেতু আমি বড় ছেলে আর আমার সাথে তোর ম্যাচ হয়, তাই পরিবারের বড়রা নিজেদের ভেতর আগে থেকেই কথাবার্তা বলে রেখেছিল। এসব কি তুই জানতিস না? জানতাম, কিন্তু জানতে চাইতাম না। আর মীরা আপার ঘটনার পর তো আরোই না। আমাদের জীবনের অশান্তির জন্য তোকে দায়ী মনে করতাম। আর এখন কি মানতে পেরেছিস? নেহাত আমি বড় আব্বুকে খুব ভালোবাসি, তাই তোর সব বাজে ব্যবহার সয়ে গেছি। ও হ্যাঁ, আরও একটা কারণ আছে। ছোটোর থেকেই তোকে বউ মেনেছি নিজের, তাই মনে অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছিলাম। তবে তোর দিক থেকে সাড়া না পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। দাদিজান না থাকলে হয়তো সম্পর্কটাই ঝুলিয়ে রাখতাম না। বুড়িকে এই বয়সে আর দুঃখ দিতে চাই না। আমাদের নিয়ে বুড়ির আশা অনেক। কি করছিস এসব? আমি তো এমনটা কখনো বলিনি। নীরা দুঃখী গলায় বলল। মুখে না বললেও আচরণে বুঝিয়েছিস তো। পুরনো কথা কেন তুলছিস? ও তুলবো না। এখন কি একদিনে আমাকে ভালোবেসে ফেলেছিস? শোন নীরা, আমি তোর ভালোবাসাটাই চাই। তুই মন থেকে যখন আমার জন্য ফিল করবি তখন আমায় বলিস, কিন্তু অন্য কারো কথা শুনে আমাকে ভালো ভেবে আমার প্রতি অ্যাট্রাক্ট হওয়াটা চাই না, বুঝেছিস? মোর্শেদ অর্ধেক খাওয়া রেখে উঠে পড়ে। কি হলো, উঠলি যে? খাবি না? না থ্যাঙ্কস, কষ্ট করে আমার জন্য রান্না করেছিস। মোর্শেদ হাত ধুয়ে নিল। নীরার কান্না পেয়ে গেল আচমকা। সে তো মোর্শেদকে ভালোবাসতে চায়, বুঝতে চায়, তাই বলে এত কড়া কথা শোনাবে? সে না হয় না জেনে ভুল করে ফেলেছে, এখন কি সারা জীবন ভুলের খেসারত দিতে হবে? নীরা নিজ থেকেই চোখ মুছল। না, মোর্শেদ ঠিকই বলেছে। ভুল যেহেতু ওর, তাই শুধরে নেওয়ার দায়টাও ওর। সে ঠিকই আবার মোর্শেদের মন জয় করে নেবে, সেই সাথে মায়ের রাগটাও পানি করে দেবে। বাবা নেই তো কি হয়েছে? মীরা আবার কারণে বাবা যতটুকু দুঃখ পেয়েছিল, অপমানিত হয়েছিল পরিবার আর সমাজের কাছে, তার চাইতো দ্বিগুণ সম্মান আর ভালোবাসা সে বাবাকে ফেরত দেবে। তখন নিশ্চয়ই মা তাকে মাফ করে দেবে। বাবার বিশ্বাস আর ভরসার পরীক্ষায় তার উত্তর
জিতে যাবে। সব কিছু ভেবে নিয়ে নীরা মনে মনে ভারী শান্তি অনুভব করে। নিজের ভেতর একটা প্রেরণা পায়। টেবিল গোছাতে গোছাতে নিজের অজান্তে গুনগুন করে গান গেয়ে উঠল। ঠোঁটে তার মৃদু হাসি। মা তোমরা? মোর্শেদ বোকার মতো তাকিয়ে আছে মায়ের দিকে। শুধু তোর মা না, সাথে আমরাও এসেছি। ওপাশ থেকে বাবার কণ্ঠ শুনে মোর্শেদ এবার ঘরের ভিতর পা রাখে। তোমরা এলে বাবা? নীরার সাথে কথা হয়েছিল, কই ও তো কিছু বললো না। আমি মানা করলাম তোকে সারপ্রাইজ দেব বলে। বাড়ি থেকে এসেছিল তো প্রায় 3 মাস হয়ে গেল, অথচ বাড়িতে যাচ্ছিস না। ওদিকে তোর দাদি চান তো তোকে দেখার জন্য পাগল প্রায়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় মোর্শেদের মা মনিরা। আর বলো না, অফিসে একটা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যার দায়িত্ব আবার আমার। দম ফেলার সময় পাচ্ছি না। তো ফুলবানুকে সাথে করে আনলে না কেন? আমার তো আবার ফুলবানুকে ছাড়া চলে না। তাকে আবার আনতে হয়? সেই উল্টো আমাদের নিয়ে এলো জোর করে। সারা রাস্তা খুব কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে গেছে, এখন মনে হয় শুয়ে আছে। আচ্ছা, আমি তাহলে দাদি জানের সাথে দেখা করে আসি। আরে ব্যস্ত হোস না, নীরা আছে সাথে। তুই বরং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, কথা আছে তোর সাথে। মোর্শেদ মাথা নেড়ে বেডরুমে যায়। মিতুলের জন্য ভালো একটি প্রস্তাব এসেছে, বিয়ের। এই কারণেই ঢাকায় আসা। আমজাদ সাহেবের কথা একটু বিস্মিত হয় মোর্শেদ। মিতুলের বিয়ে এত তাড়াতাড়ি? কেবল তো ইন্টার পাস করলো। তো কি হয়েছে, ছেলেরও তো তেমন একটা বয়স না, সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এখন আমেরিকায় মাস্টার্স করতে যাবে। তার আগে বিয়ে করতে চায়। নীরার সাথে কথা হয়েছিল, ও তো বলল ভালোই হবে। তুমি কি বলো? এবার মনে হয় মোর্শেদ আকাশ থেকে পড়ল। নীরা কবে থেকে ওর বাবা মায়ের এত ক্লোজ হলো যে ওর আগে নীরাকে সব বিষয়ে জানাতে হবে? আর ও ডিসিশন দেবার কে? ভালো মন্দ বোঝার জ্ঞানই বা ওর কতটুকু? নীরার উপর ভীষণ রাগ হলো মোর্শেদের, কিন্তু বাবা সামনে বসে আছে বলে নিজেকে সামলে নিল। রাতে এই বিষয়ে নীরার সাথে কথা বলবে ভেবে রাখলো। মিতুল কি রাজি? আমরা তো এখনো কিছু, বরং তুমি চর নীলা মিলে ওর মতামতটা নিয়ে নাও। সব কিছু ঠিক থাকলে ছেলের সাথে কথা বলে ফিরবো। আচ্ছা, কথা বলে দেখবো। নীরা দাদিজানের পা টিপে দিচ্ছিল। মোর্শেদকে দেখে হাত কিছুক্ষণের জন্য ঢিলে হলো ওর। গাঢ় সবুজ রঙের গেঞ্জি আর ট্রাউজারে মোর্শেদের গায়ের রং ফুটে উঠেছে যেন। হালকা খোঁচা খোঁচা দাড়িতে মোর্শেদকে ভারী আকর্ষণীয় লাগছে। ধুর, কি সব ভাবছি। মনে মনে লজ্জিত হলো নীলা। গাল আরক্ত হলো ওর। মাথা নাড়িয়ে আবারও পা টেপায় মন দিল। ওদিকে মোর্শেদও নীরাকে এক পলক দেখে আটকে গেল। মেয়েটাকে আজ একদম অন্যরকম লাগছে। শাড়ি পরেছে আজ নীরা, গাঢ় বেগুনি রঙের শাড়ি। নীরার ফর্সা শরীরে এঁটে আছে, ব্লাউজের ফা গলে ফর্সা পেটে কিছু অংশ উন্মুক্ত। বোঝা যায় শাড়ি পরার অনভ্যস্ততার ফল। তবুও মোর্শেদের বেহায়া চোখ ঝোড়া সেদিকেই বারে বারে চলে যাচ্ছে। বহু কষ্টে নিজেকে শাসন করে দাদিজানের পাশে এসে বসল মোর্শেদ। ও আমার ফুলবানু, এত প্রেম আমার প্রতি যে না দেখে থাকতে পারলে না, শেষ পর্যন্ত ঢাকায় চলে এলে। নাতি, কখন আইসিস? চশমা কানে জড়িয়ে উঠে বসতে চায় দাদি। উঠছো কেন? শুয়ে থাকো। তোমার না শরীর খারাপ? তোরে দেখবো আর আমার বুবুকেও দেখবো। তোদের দুইটারে ভালো মতো দেখি না মেলা দিন। আয় দেখি আমার চোখের সামনে, আয় দুইটা। নীরা আর মোর্শেদ দাদির সামনে এসে বসে আর চোখে দুজনে দুজনকে দেখে নেয় একবার। বেশ কিছু সময় পর দাদিজান বলে, এতদিন ধরে একা একা থেকেও তোদের মধ্যে কিছু হইল না? জোয়ান মানুষ তোরা, তাও শরীর এত ঠান্ডা কেন তোদের? আমি আরো ভাবছি এইবার বুঝি সুখবর শুনবো। এই আশায় কষ্ট করে এত দূর আসলাম, এখন দেখি তোরা বিয়ের এতদিন বাদেও খালি তাকিতুকি করস। দাদির কথায় নীরা আর মোর্শেদ দুজনেরই লজ্জায় মুখ লাল হয়, কান দিয়ে ধোঁয়া বেরোয়। নীরা পারলে এখনই পালিয়ে যায়, কিন্তু দাদি বুড়ি শক্ত করে ওর হাত ধরে আছে। মোর্শেদ পরিস্থিতি সামাল দিতে মুখ খোলে।
ও ফুলবানু, তোমার দেখি সকাল রাত এখনো 16 আনা। তাইলে চলো তোমার সাথে বাসর সাজাই। তোমার নাতনি তো একটা নিরামিষ, তার সাথে আর কি করব কও দেখি। মোর্শেদের কথা শুনে মীরা চোখ পাকিয়ে তাকায়। আর তুই কি? তুই আরো বড় নিরামিষ। এত সুন্দর নাতনি পেয়ে তুই কি করছিস রে শয়তান? বউটারে আদর করবি, তাও বলে দিতে হয় কেন? দাদি যান, এসব কি বলো? আমি কিন্তু চলে গেলাম। নীরা উঠতে নিলেই ফুলবানু নীরার হাত চেপে ধরলো। এই দেখো, তোমার কথা শুনে সে পালাই পালাই করতেছে, আর আমি যদি কাছে যাই তাহলে তো আমাকে তো কোনি করবে। ইস, এতই সহজ? মেয়ে মানুষ আদরে সোহাগে একটু লজ্জা পাইল, অমন করেই তা বলে। তুই চেষ্টা করবি না? পুরুষ হবি, সাহসী, তোর দাদাজানের মতো, বুঝলি? কথায় কথায় খালি দাদা জান রে টানা। আমরাও কম না, সুযোগ পাইলে দেখাই দিবনি, বুঝলা বুড়ি? আচ্ছা, দেখি তো কেমন দেখাইতে পারিস। আমার চোখের সামনে আমার নাতনিকে চুমা দে দেখি, আমিও একটু দেখি তুই কেমন আদর করস। কি হচ্ছে এইসব দাদি যান? তোমার একটু লজ্জা নেই? ছাড়ো আমাকে। এরা মুখে কথাগুলো বলল আর মনে মনে বলে, ধরনী দ্বিধা হও। তার গাল এতই লাল হয়েছে যে মনে হচ্ছে এখনই তা ফেটে যাবে। তার নাকের ডগা ঘামে চিকচিক করছে। সে দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে ফুলবানু হেসে গড়িয়ে পড়ছে। বুবু সত্যি শরম পাইছে। তুমি বুড়ি আচ্ছা বদ, কি দরকার ছিল এত খারাপ খারাপ কথা বলার? সব সময় জোর জবরদস্তি চলে না, বুঝলা? তোমার নাতনিকে আমি ভালোবাসি, ও যখন আমাকে ভালোবাসবে তখনই কাম সারা হবে, বুঝলা? মোর্শে দাদিকে জড়িয়ে ধরে। শোন বোকা, ওরে আজ অন্যরকম লাগছে আমার কাছে। আগের মতো খেউ খেউ করলো না, মানে বুঝোস, ও তোরে মেনে নিতেছে। নিলে তো ভালোই। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়েছিল মোর্শেদ। মনে মনে খুব করে অপেক্ষা করছে নীরার জন্য। মেয়েটা দাদি ঘর থেকে আসার পর থেকে ওর চোখের আড়ালে থাকছে। খাবার টেবিলে নীরা খেতেই বসেনি ওদের সাথে, ও নাকি পরে খাবে। মোর্শেদ ঘড়ি দেখলো রাত বাজে 1টা, এখনো নীরা এলো না। মোর্শেদ একবার দরজা খুলে উকি দিল, আবারও রুমে ফিরে এলো। পায়চারি করতে করতে এবার ভাবলো একটু খুঁজে আসবে নীরাকে। কোথায় গেল ভাবতে ভাবতে দরজা খুলতেই নীরার সাথে মুখোমুখি। তুই কোথায় ছিলি এতক্ষণ? সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আমার জন্য? কেন? আমার সাথে কি দরকার তোর? নীরা একটু তোতলালো, ভেতরে ভেতরে কাঁপুনে টের পায়। মুর্শিদ কি দাদির কথা মনে করে এখনো ওর জন্য ওয়েট করছে? ভয় করছে কেন ওর? উফ, মোর্শেদই তো, অন্য কেউ তো না। মোর্শেদ একটু এগিয়ে এসে নীরার মুখের কাছে মুখ নিয়ে ফু দিল। তোর সাথেই তো আমার দরকার। শুনিস নাই ফুলবানু কি বলল? কি বলবো? নীরা পিছিয়ে যায়, সেই সাথে মোর্শেদ আর একটু এগিয়ে আসে। নীরা নাকের ঘাম মুছিয়ে দেয়। এত গামছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো? নীরা কিছু না বলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ফুলবানুকে একটা খেলার সঙ্গী দিতে হবে তো নাকি? কিছুই বুঝিস না বুদ্ধু কোথাকার। নীরা নাক টেনে দেয় মোর্শেদ। আমি ঘুমাবো। নীরা মোর্শেদের সামনে থেকে সরে আসতে গেলে মোর্শেদ নীরাকে ধরে ফেলে পিছন থেকে। আজ শাড়ি পরলি যে, কি দরকার ছিল আমার মাথাটা নষ্ট করার? সামলাতে তো পারিস না। এই যে পেট বেরিয়ে আছে, এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি করব এখন? নীরা তাড়াতাড়ি পেট ঢাকতে চায়। মোর্শেদটাকে বড্ড ভয় হয়, কি থেকে কি করে কি জানে। ভালোবাসিস আমাকে? নীরার হাত থেমে যায়। কি বলবে? নিজের মনের খবর নিজে কি ঠিকঠাক জানে নীরা? বিছানা থেকে চোখ পিটপিট করে তাকিয়ে নীরাকেই দেখছিল মোর্শেদ। চুলগুলো হেয়ার ড্রায়ার চালিয়ে শুকিয়ে নিচ্ছে। হালকা গোলাপি শাড়িতে ভারী সুন্দর লাগছে নীরাকে। মোর্শেদ অপলক তাকিয়ে নীরাকে দেখছে।
আচ্ছা আলোয় মনে হলো গুনগুন করে গান গাইছে নীরা। ঠোঁটে মৃদু হাসি ফুটে আছে। নীরার হাসি দেখে মোর্শেদের ঠোঁটেও হাসি ফুটলো। মাথায় খেলছে শয়তানি বুদ্ধি। বাঁকা হাসি দিয়ে নীরাকে জ্বালানোর প্ল্যান করলো। কিরে, চুল শুকাচ্ছিস যে বড়? এই সাত সকালে গোসল দিলে নাকি? মোর্শেদের কথা শুনে নীরার গাল আরক্ত হলো। সে লজ্জায় না কোনো কথা বলল, না মোর্শেদের দিকে তাকালো। জানি এসব মোর্শেদ ওকে জ্বালানোর জন্য বলছে। কিরে, কথা বলিস না কেন? সাত সকালে গোসল দিলি কেন? ইস, অসভ্য! ইচ্ছে করে আমার লজ্জা দিচ্ছিস না? আমার ইচ্ছে হয়েছে দিয়েছি, তোর ইচ্ছে হলে তুইও গোসল দে, কেউ তোকে আটকে রাখেনি। চুলগুলো আছড়ে খোপা করতে করতেই কথাগুলো বলে নীরা। যাচ্ছিস কোথায়? আয় না, আর একটু গল্প করি। ঢং! জাহান নামে যাচ্ছি, যাবি? বলেই দরজা খুলে বেরিয়ে গেল নীরা। মোর্শেদ মনে মনে জবাব দেয়, তোর সাথে তো জাহান্নামেও হাসি মুখে যাওয়া আর রাতের কথা মনে করে কুটকুট করে হেসে খুন হয়ে যাচ্ছে। নীরার মুখ বন্ধ করার মোক্ষম অস্ত্র পাওয়া গেছে। এখন থেকে চাইলেই যখন খুশি তখন ওকে ঘায়েল করা যাবে ভেবেই খুশি লাগছে ভীষণ। এতদিনে ভালো অস্ত্র পাওয়া গেল ওকে জ্বালানো। বুবু, আজকে তোকে অন্যরকম লাগছে কেন বলতো? আমার নাতনিটা তো মনে হয় কাম সারছে। ফুলবানু হেসে নীরার খোপা খুলে দেয়। চুল দিয়া আদর আদর গন্ধ পাই। নীরা টকটকে গাল নিয়ে দাদিকে ধমক দেয়। দাদি যান, সব সময় এসব কি? মুখে কিচ্ছু আটকায় না নাকি? ইস, বুবু ঢং দেখো, মনে হয় ভাজা মাছ উল্টাইয়া খাইতে পারে না। তা আমাকে একটু বলো না বুবু, কি করলা? ফুলবানু বলতে বলতে খিলখিলিয়ে হাসে। চুপচাপ খেতে চলো দাদি যান, আর যদি এসব কথা বলো তবে আমি কিন্তু তোমার ঘরে আর আসবো না বলে দিলাম। আমি তো বলবই, তোমাদের না জ্বালাইলে আমার ভালো লাগে না। ওইসব ভয় দেখায় কোনো লাভ নাই। যতদিন বেঁচে আছি তোমাদের জ্বালিয়ে যাব। পরে এই বুড়ি মরলে যাতে খুব মনে পড়ে তোমাদের। দাদি যান, সব সময় নিজের মতো কেন চলো? এত আজে বাজে কথা বলো কেন? এসব বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। একদম কথা বলবো না তোমার সাথে। রাগ করো না বুবু, তোমাদেরকে আমি একটু বেশি জ্বালাই, তাই না বুবু? খুব বেশি, শুধু জ্বালাও না, কষ্টও দাও। এখন তো এই কথা বলবাই। এখন তো তোমাকে জ্বালানোর নতুন লোক আসছে, আমাকে কি আর ভালো লাগবে? উফ দাদি যান, তুমি পারো বটে, আমি কি তাই বললাম? খুব বুঝেছি তুমি কি বলতে চাও। এক রাতের আদর সোহাগে দাদিকেই ভুলে গেছো। নীরা এবার ভয়েই চুপ হয়ে যায়। টেবিলের সবাই বসে আছে। পাছে দাদি চাচা চাচির সামনে বেফাস কিছু বলে ফেলে এই ভয়ে। দাদিকে বসিয়ে দিয়ে সবার প্লেটে পরোটা তুলে দিচ্ছিল নীরা। তখন মোর্শেদ এলো একেবারে সুটের বুটের হয়ে। নীরা কিছুক্ষণের জন্য যেন স্ট্যাচু হয়ে গেছে। মোর্শেদকে আজ অসম্ভব রকম হ্যান্ডসাম লাগছে। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো, ফর্সা মুখে সেভ করা দাড়ির নীলাভ আবরণ ভারী আকর্ষণীয় দেখায় মোর্শেদকে। নীরার দিকে চোখ পাকায় মোর্শেদ। শেষমেশ নীরা নিজেকে সামলে নিল। কিছুই হয়নি এমন ভাব করে মোর্শেদের প্লেটে পরোটা তুলে দিল। মোর্শেদ পরোটা ছিঁড়ে এক টুকরো মুখে দিতে দিতে দাদির দিকে তাকালো। ফুলবানু, শরীর কেমন এখন? আমি তো ভালোই, তুমি মনে হয় বেশি ভালো। ফুলবানু চোখ টেপে মোর্শেদ একবার বাবা মায়ের দিকে তাকালো। তারা দেখলেন কি, লজ্জা পেয়ে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলো, আর কোনো কথা না বলে। তখনই আমজাদ সাহেব কথা বলেন। মোর্শেদ, মিতুলের সাথে কথা বলেছিস? কি বিষয়ে বাবা? বিয়ের ব্যাপারে। আমি কথা বলেছি ছোট আব্বু, মিতুলের কোনো আপত্তি নেই, আপনারা কথা আগাতে পারেন। নীরা বলে ওঠে। আমজাদ সাহেব আর মুনিরা দুজনেই খুব খুশি। খুবই ভালো করেছিস নীরা, মোর্শেদ জিজ্ঞেস করলে বলতো কিনা কে জানে। মুনিরা বলে ওঠে। আমজাদ সাহেব গলা মেলান। হ্যাঁ রে নীরু, সত্যি ভালো হলো। তোর কি মত বলতো? ভালোই হবে ছোট আব্বু, ছেলেও তো বেশি বয়স না, মিতুলের সাথে মানিয়ে যাবে।
বেশ বলেছিস, তাহলে কথা আগাই, কি বলিস? মোর্শেদ অবাক হয়ে দেখে একদিনে নীরা বেশ জ্ঞানী হয়ে উঠেছে। নাকি আগে থেকেই এত সংসারী ছিল নীরা? ওই দেখতে পায়নি হয়তো কি সুন্দর সবার সাথে মিলেমিশে গেছে, কি বুদ্ধিমতীর মতো কথা বলছে। মোর্শেদ মুগ্ধ হয়ে গেল। মেয়েটা এতদিনে যেন একটু একটু করে ওর হয়ে উঠছে। নীরার চোখে চোখ পড়তেই নীরা ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মোর্শেদ মাথা নেড়ে না করে। নীরা যেন কিছু একটা বুঝতে পারে মোর্শেদের না বলা কথাগুলো। দুজনেই যেন দুজনের অব্যক্ত কথাগুলো বুঝে ফেলছে। কারণে মুখে বলার প্রয়োজন পড়ছে না। এত লোকের মধ্যে থেকেও দুজন নীরবে একে অপরের সাথে মনে মনে কথা বলে চলেছে। কেউ না বুঝলেও ফুলবানু তার দুর্বল চোখ দিয়েও ঠিকই বুঝে গেলেন এই দুজনের পাগল গোপন খবর। চুলগুলো কি তার এমনিতেই পেকেছে? ফুলবানু দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন আর ওদের জন্য মনে মনে আশীর্বাদ করেন। এই দুটোকে সুখে রেখো আল্লাহ, সারা জীবন যেন এরা দুজনার থাকে। বছর কয়েক পর অফিস থেকে ফিরেই কোনো কথা নেই, সোজা ছেলেকে নিয়ে খেলতে নামে মোর্শেদ। ছেলে পেটে আসার পর দাদিজান অসুস্থ হলো। তার কারণে নীরা আর মোর্শেদ ঢাকা থেকে শিফট হয়ে বগুড়া সেটেল হলো। ছেলের বয়স 5 বছর। পরিবারের সবার নয়নের মণি। নীরা ওর নামও রেখেছে মণি। ছেলেটাও এমন বাপ নেওয়াটা হয়েছে, মোর্শেদকে দেখা মাত্রই কোলে না নেওয়া অবধি কাঁদতে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। নীরা ভ্রু কুচকে কিছুক্ষণ বাপ ছেলের খেলা দেখলো। কপালে চিন্তার ছোঁয়া। মোর্শেদ কথাটা কিভাবে নেবে আল্লাহ জানে, তবু বলতে তো হবেই। মৃত্যুর আগে দাদিজানকে কথা দিয়েছে যে এই পরিবারের সব ভালো মন্দ বিষয় ওরা আগলে রাখবে। পরিবারের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করবে না, দেখভাল করবে পরিবারের। যদিও এখনো পরিবারের মাথা হিসেবে মোর্শেদের বাবা আছেন, তবুও কোথাও না কোথাও সব বিষয়ে মোর্শেদের মতামত খুবই জরুরি। বিশেষ করে ভাই বোনগুলোর যে কোনো সমস্যা মোর্শেদ আর নীরাকেই দেখতে হয়। এই তো মেজু চাচার মেয়ে আরিশার বিয়ে নিয়ে কি ঝামেলাটাই না পাকলো। তখন মোর্শেদ আর নীরা মিলে কি সুন্দর করে সমস্যার সমাধান করে দিল। বলতে গেলে হাতে ধরে আরিশার জীবন বাঁচিয়েছে দুজন। তখন থেকে বড়রাও যে কোনো সমস্যার ওদের তলব করে। কিরে, কিছু বলবি নাকি? সেই তখন থেকে দেখছি ব্রু কুচকে কিছু একটা ভাবছিস। মোর্শেদের কথায় ঘুর কাটে নীরার। হ্যাঁ, জরুরি কথা আছে তোমার সাথে, তবে এখন না। তুমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর বলবো। আমি ততক্ষণে নাস্তা বানাই, মনের খাবারও রেডি করে আনি। সিরিয়াস কথা নাকি যে বলতে এত প্রিপারেশন লাগবে? মোটামুটি, তাই তোমার ব্রেন ঠান্ডা হওয়া জরুরি। কি ব্যাপার মা, বাবার শরীর ঠিক আছে তো? বড় মা নাকি রাতল আবার কিছু করলো? মিতুলের কিছু হলো? আরে বাবা থামো তো, এত ব্রেনটাকে প্রেশার দিও না। বলবো তো বললাম। তাহলে কি আমাদের নতুন কোনো খবর আছে? মোর্শেদের মুখে বাঁকা হাসি। উফ, এত অস্থির তুই। বাজি না বকে গোসলে যা, মনিকে মায়ের কাছে দিয়ে আসিস। আমি গেলাম। নীরা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছুক্ষণ থাকলে মোর্শেদ আরও কি বলবে কে জানে। পিছন থেকে মোর্শেদ হো হো করে হাসির আওয়াজ এলো। নীরা ওকে প্রাণপণে তুমি বলার চেষ্টা করে, কিন্তু রেগে গেলে কিংবা মুরব্বী কেউ কাছে না থাকলে স্বভাবসুলভ তুই চলে আসে ওর মুখে। বাচ্চার সামনে তুই তুকারি করে না, এতে নাকি বাচ্চার উপর খারাপ প্রভাব পড়বে। এইটা অবশ্য মুরব্বীদের কথা। শোন, ছোট চাচা এসেছে বিকেলে। জানি, আমায় ফোন দিয়েছিল। ও, আর কিছু বলেছে? কেন, আরো কিছু বলার ছিল নাকি? মোর্শেদ খেতে খেতে মুখ তুলল। তুমি দেখা করনি? হ্যাঁ করেছি, ফুল ফ্যামিলি এসেছিল। মমি, সমি, চাচি সবাই এসেছে। চাচা অবশ্য কথা বলতে চাইলো, পরে আবার বলল যে 2-4 দিন যাক, তারপর সবাইকে নিয়ে বসবে। ওহ, তাহলে আমি বরং না বলি, তুমি বরং চাচার কাছ থেকে শুনে নিও। বেশি ডং না করে জেরে কাশ। কি হয়েছে মমি সমীর? সৌমিটাকে তো তুই জানিসই কেমন বোকা। ভার্সিটিতে কোনো ছেলে নাকি সৌমিকে পছন্দ করতো, সেই থেকেই ঝামেলা। আশপাশ তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, তারপর নিচু স্বরে মোর্শেদকে বলতে শুরু করলো। মমিকে পছন্দ করতো, সমীর সাথে কি?
জি, ওরা চমচ গাথা। সৌমি নাকি একদিন বিরক্ত হয়ে ছেলেকে চর মেরেছিল, তার শোধ তুলতে সৌমিকে মৌমি ভেবে তুলে নিয়ে গিয়েছিল ছেলে। 2 দিন আটকে রেখে ছেড়েছে। মোর্শেদের মুখের খাবারটা যেন আটকে আসলো, পানি দিয়ে এক ঢোক গিলে নিল খাবারটা। কি বলিস এসব? কবেকার ঘটনা এটা? চাচা এতদিন বলেনি কেন আমাদের? দিন 10 আগে। বলবে কিভাবে বলতো? এত শখ করে মেয়েদের নিয়ে ঢাকায় গেল, এখন এরকম ঘটনা সবার সামনে মাথা হেট। মোর্শেদ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলো, ভাবলো কিছু একটা। এরকম পরিস্থিতিতে কি করা যায়? লোক জানাজানি হলে খুব সমস্যা হবে মেয়ে দুটোর বিয়ে হতে। কি করব বলতো? আমিও বুঝতে পারছি না। সৌমি তো কেটে কেটে হয়রান, মমি কিছু বলছে না, চাচি একেবারেই খেয়ে হারিয়ে ফেলেছে, বাবা চাচারা কেউ এখনো কিছু জানে না। আমি মানা করেছি কাউকে জানাতে। ভালো করেছিস। দেখি চাচার সাথে কথা বলে কিছু ব্যবস্থা নেওয়া যায় কি না। পরের দিনগুলো ভারী ব্যস্ততায় কাটলো মোর্শেদের। সে ঢাকায় যেয়ে পুরো 1 সপ্তাহ কাটিয়ে এলো। একটা সপ্তাহ নীরা তাকে ফোনেও পেল না। ঠিক পরের শুক্রবার ফেরত এলো মোর্শেদ। শরীরটা একটু শুকনো লাগলো, মুখ চোখ উজ্জ্বল। এসে গোসলে ঢুকে গেল, বেরিয়ে কাপড় পরতে পরতে চিৎকার দিল। নীরা, তাড়াতাড়ি খেতে দে, বড্ড খিদে লেগেছে। নীরা টেবিলে খাবারই লাগাচ্ছিল, জানে মোর্শেদ খাবে। বাবা মায়ের সাথে দেখা করে ছেলেটাকে একটু আদর টাদর করে মোর্শেদ এসেই ধপ করে টেবিলে বসে গেল। নীরা প্লেটে সব বেরিয়ে রেখেছিল। মোর্শেদ বসেই গপ গপ করে খেতে লাগলো। নীরা একবার ভাবলো জিজ্ঞেস করে, তারপর কি ভেবে থেমে গেল। থাক, নিজেই বলবে হয়তো। শোন, সৌমির বিয়ে ঠিক করে এলাম। কি বলিস? কার সাথে? কার সাথে আবার? যে ছেলে ওকে তুলে নিয়ে গেছিল তার সাথেই। ছেলের ফ্যামিলি বেশ ভালো, আমি সমস্ত খোঁজ খবর করে এগিয়ে গিয়েছি। মজার ব্যাপার হলো ছেলে বিয়ের জন্য এক পায়ে খাড়া, বলা মাত্র রাজি হয়ে গেছে। ওর ফ্যামিলিও বেশ ভালো, মা বাবা দুজনই শিক্ষিত, চাকরিজীবী। একটা মাত্র ছেলে তো, যেদি আর বেয়ারা হয়েছে একটু। তবে এমনিতে ভালোই মনে হলো আমার, মানে সত্যি সত্যি বকাটে নয়। আমাদের পরিচয় পেয়ে ওরা আরো আপত্তি করেনি। বখাটে তো বখাটেই, তার আবার সত্যি মিথ্যা কি রে? সৌমি কি রাজি হবে ওই ছেলেকে বিয়ে করতে? রাজি না হয়ে কি করবে? ওর কাছে আর কোনো অপশন আছে নাকি? কি যে বলিস না তুই। শোন, আর একটা কথা, মমিকে আর এই ভার্সিটিতে পড়ানো যাবে না, ওকে অন্য কোথাও পড়াতে হবে। সে ব্যবস্থাও করে এসেছি। এজন্যই তো এতদিন দেরি হলো রে বউ। রাগ করেছিস বউ? তোকে ফোন করিনি তাই? মোর্শেদ নীরাকে জড়িয়ে ধরলো, গালে গাল ঘষে দিল। আদরে এতটুকুন হয়ে মোর্শেদের বুকে মিশে গেল নীরা। খুব চিন্তা হয়েছিল তোমাকে নিয়ে, একটা খবর দেবে না? এমন করো কেন বলো তো? তুমি খুব স্বার্থপর, বুঝলে? নীরা ঠোঁট ফুলিয়ে বলে, আজ তোকে একটু অন্যরকম লাগছে কেন রে? আমি এসে গেছি এই খুশিতে নাকি? আজ কিন্তু খুব আদর দেব তোকে। এতদিন তো দূরে ছিলাম, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। উফ, এত অশুভ কেন তুমি? সব কথা মুখে বলতে আছে, আজব একটা মানুষ। মোর্শেদ নিবিড় করে জড়িয়ে ধরে নীরাকে, চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নেয়, নাক মুখ ডলে দেয় নীরার ঘাড়ে চুলে। নীরা শিউরে উঠল, অদ্ভুত ভালো লাগায় মুখ চোখ লাল হলো, কিছু বলতে চেয়েও পারল না। মোর্শেদের দখলে নীরা, দুজনে নীরব ভাষায় ভালোবাসার আদান প্রদানে ব্যস্ত। সপ্তাহখানিক বাদে বেশ আয়োজনের সাথেই সৌমির বিয়ে দেওয়া হলো। ছেলের পরিবার আসলেই ভালো। নীরা মনে মনে হাজারবার মোর্শেদকে ধন্যবাদ দিল। দূর থেকে মোর্শেদকে দেখলো ভালোবাসার শ্রদ্ধার দৃষ্টিতে। দেখলো ছোট চাচা আর চাচি মোর্শেদের হাত ধরে কেটে যাচ্ছে। নীরা বেশ বুঝলো ছোট চাচা এতদিন কি প্রেশারের মধ্যে ছিল, আজ যেন তার ঘাম দিয়ে জ্বর ছাড়লো। পিছনে মৌম এসে দাঁড়ালো। নীরু আপু, আমার না ভীষণ কান্না পাচ্ছে গো। কোনো দিনও সৌমিকে ছাড়া থাকিনি, এখন কি করে থাকবো বলো তো? নীরা মৌমিকে জড়িয়ে ধরলো। তুই আমার সাথে থাক, দেখবি কষ্ট কম হবে। আর একদিন না একদিন তো এমনটা হওয়ারই ছিল, তাই না? তোরও তো একদিন বিয়ে হবে, দুজনে তো আর চিরকাল একসাথে থাকতে পারবি না, বরং মেনে নে, তাতে কষ্ট কম হবে। কিন্তু আমার জন্য সৌমির জীবনটা নষ্ট হলো আপু। ও কত ব্রাইট স্টুডেন্ট, আর আমি তো ফাঁকিবাজ।
আমি সত্যি এমনটা চাইনি নীরু আপু। মমি নীরার বুকে ভেউ ভেউ করে গাছে। ওর জীবন কেন নষ্ট হবে বোকা? ওর ভালোর জন্যই তো ভাইয়া ওর বিয়ে দিল। এখনো নির্দ্বিধায় লেখাপড়া করতে পারবে। তুই এক ফোঁটাও ভাবিস না এটা নিয়ে। যা হয়েছে সবার ভালোর জন্য হয়েছে। এখন এসব ভাবনা বন্ধ কর। দূর থেকে মোর্শেদ ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। নীরা ওকে আশ্বস্ত করে যে কিছু হয়নি, সব ঠিক আছে। ভালোই ভালো সৌমির বিয়ের আনুষ্ঠানিক কাজ শেষ হলো। সারাদিনের দৌড়াদৌড়িতে ব্যস্ত নীরার ভীষণ টায়ার্ড লাগছিল আজ। একেবারে গোসল করে নিয়ে একটু শুয়েছিল ঘর আধার করে। চোখ দুটো ঘুমে বুঝে আসছিল। তখন ওর পিছন থেকে জড়িয়ে ধরলো কেউ। প্রথমে আটকে উঠলো, পরে পরিচিত স্পর্শ টের পেয়ে নীরা আশ্বস্ত হলো। কিরে এখন শুয়েছিস যে বড়, শরীর খারাপ লাগছে নাকি? ভীষণ টায়ার্ড লাগছে আর মাথাটাও ধরে আছে। কি বলিস? আচ্ছা দাঁড়া, মাথা টিপে দিচ্ছি। মোর্শেদ মোলায়েম হাতে নীরার মাথা টিপে দেয়। কিছুক্ষণ চুপচাপ থাকে নীরা। মনি কোথায়? বাচ্চাটাকে আজ সারাদিন কোলে নেইনি। মায়ের কাছে আছে, দেখলাম ঘুমোচ্ছে। ওকে নিয়ে আর ভাবিস না তো, মা ওকে বেশ সামলাতে পারে। তোর কি বেশি খারাপ লাগছে? কফি খাবি? খাওয়া যায়। আচ্ছা আমি বানিয়ে আনছি। আমারটা বেশি করা করিস না। ওকে ম্যাডাম, এই যে আপনার কফি। মোর্শেদ কফির মগ বাড়িয়ে দিল নীরার দিকে। চল একটু বারান্দায় যেয়ে বসি, অনেক দিন ধরে বসা হয় না। মোর্শেদ অবাক হলো নীরার প্রস্তাবে। মনে মনে একটু খুশি হলো। ওরও আজ ইচ্ছে করছিল বারান্দায় বসতে। দুটো চেয়ার নিয়ে বসলো দুজন। সৌমির বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল বাড়িটা। লাল নীল বাতি জ্বলছে এখনো। নীরা আচমকা প্রশ্ন করে, আমাদের বিয়ের কত বছর হলো বলতো? 9 বছর মেবি। বাহ, তোর তো ভালোই মনে আছে। ছেলেরা সচরাচর এসব মনে রাখতে পারে না। নীরার কথা শুনে মোর্শেদ হাসে। কত সাধনা করে তোর মনে জায়গা করতে হয়েছে। পাক্কা 9 মাস লেগে গেছে তোকে আপন করতে। দিন তারিখ কিছুই ভুলিনি, সব মনে আছে আমার। তারপর মনির জন্ম, দাদিজানের মৃত্যু, তুইও কেমন পাক্কা গৃহিণী হয়ে উঠলি দিনকে দিন। এরা বেশ ভালো লাগছে মোর্শেদের কথাগুলো। এসব তো তারও মনে ছিল না। মোর্শেদ ওর সাথে যতটা অকপটে নিজের অনুভূতি শেয়ার করে ততটা নীরা পারে না। কেমন একটা জড়তা কাজ করে। কফিতে চুমুক দিতে দিতে নীরার বাবার কথা মনে পড়ে। মোর্শেদের সাথে বিয়ে করে ও সুখী, এই ব্যাপারটা বাবা দেখে যেতে পারলো না। ব্যাপারটা মাঝে মাঝে খুব পোড়ায় নীরাকে। কিরে কি ভাবছিস এত? তোর কথাই ভাবছিলাম। নীরা মোর্শেদের ঘাড়ে মাথা রাখে। ভাবছিলাম বাবা আমায় ঠিক বুঝছিলেন। আমাকে একমাত্র তুই সুখে রাখতে পারবি, এটা বাবা আগে থেকেই জানতো, কেবল আমি জানতাম না। জানিস আগে তোকে আমার কি মনে হতো? মোর্শেদ আরও একটু আগলে নেয় নীরাকে। বাম হাতে নীরার ক্ষীণ কটিদেশ জাপটে ধরল। কি মনে হতো? মনে হতো তুই আমার জীবনে একটা রোদ ঝলমলে দিনে বৃষ্টি, যা পুরো দিনটাকে মাটি করে দেয়। আর এখন কি মনে হয়? এখনকার মনে হওয়ায় একটু টুইস্ট আছে। মনে কর তীব্র কড়া রোদের দিনে মানুষ কিন্তু খুব করে বৃষ্টি চাই, একটু প্রশান্তির আশায়। তুই এখন আমার জীবনে সেরকম কেউ। এখন রোদের তীব্রতায় তুই অনেকটাই বৃষ্টির মতো প্রশান্তি দানকারী। তুই আমার জীবনের অনন্ত, বুঝলি? আচ্ছা আজ হঠাৎ এসব বলছিস যে? কখনো তো বলিনি, তাই আজ বললাম। এই পরিবারটাকে তুই যেভাবে সব পরিস্থিতিতে সামলে নিয়েছিস দক্ষ হাতে, সেটা দেখেই মনে হলো কথাগুলো বলি আজ। দাদি জানো তোকে বেশ চিনেছিলেন। শুধু তোরই চিনতে দেরি হয়েছিল। তা হয়েছিল, এটা আমি স্বীকার করছি। শোন, তোকে একটা নিউজ দেওয়ার আছে। বলে ফেল। নীরা মোর্শেদের কানে ফিসফিস করলো। কথাটা শুনেই মোর্শেদ চিৎকার করতে যায়। নীরা ওর মুখ চেপে ধরে। মোর্শেদ নীরার হাত সরিয়ে দিল। কি হলো, বাধা দিচ্ছিস কেন? সবাইকে জানাবো না? এখন আমার লজ্জা করে, পরে বলিস। ওরে আমার লজ্জাবতী রে, এবার কিন্তু আমি একটা ছোট্ট নীরা চাই। আমার অনেক দিনের শখ, ছোট্ট একটা নীরা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে গরময়, কি মজা হবে তাই না? মোর্শেদের পাগলামি দেখে নীরা ভীষণ খুশি। আরক্ত মুখে মোর্শেদের দিকে তাকিয়ে থাকলো। লাল নীল বাতির আলোয় মোর্শেদের মুখ যেন চকচক করে খুশিতে।
বড্ড সুখী সুখী লাগে নিজেকে নীরার। আচমকা মোর্শেদের হাত দুটো জড়িয়ে ধরে নীরা মুখোমুখি বসে চোখে চোখ রেখে বলে, শোন, তোকে আমি ভীষণ ভালোবাসি। যুগে যুগে তোকে আমার ভীষণ সঙ্গী হিসেবে চাই। আমার বাচ্চাদের বাবা হিসেবে তোকেই চাই। তোর সাথে বড় হতে চাই আমি। মোর্শেদের চোখ জলে ভিজে উঠল। এইরকম একটা কথা কতদিন ধরে শুনতে চেয়েছে সে। ভালোবাসি কথাটা অনেকবার বলেছে নীরা, কিন্তু আজ যেন সব অন্যরকম লাগছে, সব কিছু নতুন নতুন। মোর্শেদ আজ আর কিছু বলে না, কেবল নীরাকে বুকের ভিতর জড়িয়ে নেয়। মোর্শেদ মনে মনে বলে, আমার হার্টবিটের শব্দে বুঝে নে তোকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই বুঝে নে। তোকে নিয়ে সহস্র মাইল পাড়ি দিতে পারবো, পৃথিবীর আর কাউকে লাগবে না। আমি তোর জীবনে অনন্য হয়ে বেঁচে থাকতে চাই যুগে যুগে, মরতেও চাই তোরই সাথে, সাথে না পারলেও যেন তোর আগে মরি। কারণ তোকে ছাড়া যে আমি কিছুই না, আমার বেঁচে থাকাটা অসম্পূর্ণ, তুই বিহীন।